বিভিন্ন গল্প শোনার একটাই স্টেশন, দ্য স্টোরি হল্ট। শুনতে হলে থামতে হবে, দ্য স্টোরি হল্টে নামতে হবে। আজ আপনারা শুনবেন লেখিকা সোমজা দাসের কলমে টাপুরদি ও মিতুল সিরিজের গল্প পাঁচালীর ধাঁধা। গল্প পাঠ বর্ণিশা। অন্যান্য চরিত্রে মধুবন্তী, কৌশিক, মলয়, স্নেহাদ্রি ও তমাল। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। আবহ সায়ন। আরে বাস, দিলে কোথায় জিনিসখানা? আমার এক ছাত্র দেখালো টাপুরদি, দেখেই মনে হলো তোমায় দেখাই, তাই চেয়ে আনলাম। টাপুরদির হাত থেকে রোল করা কাপড়টা নিয়ে খুঁটিয়ে দেখলাম। হলুদ রঙের সিল্কের কাপড়, বহু পুরনো দেখেই মালুম হয়। রঙের ঔজ্জ্বল্য কমে বিবর্ণ হয়ে গেছে। বহুদিন ধরে একইভাবে থাকায় নিচের সুতোর ঝালরগুলি শক্ত হয়ে আছে, ছুলেই ভেঙে গুড়িয়ে যাচ্ছে। সাবধানে খুলে দেখলাম হলুদের উপর লাল কালিতে লেখা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ সহায়। রাধা গোবিন্দর ব্রত কথা। রাস পূর্ণিমার তিথি ইষ্টদেবে পূজি, চন্দন কুঙ্কুমে রচি দিলা সাজো আজি। আসন সাজায় ভক্তি করি সমর্পণ, মোহনের ভোগ দেবে করিনু অর্পণ। আজি হতে দেব ভোগে সব অধিকার, হীরামানিকের ঘন শ্যাম জমিনদার। রাস মঞ্চে যার হাতে শ্যামলাগি সাজে, ইষ্টেরও সন্ধান করি যাও তার কাছে। সর্বলোভ ত্যাজি মন কৃষ্ণে সমর্পণ, ঘন শ্যাম সত্যবাদী জানে সর্বজন। এর অর্থ কি টাপুরদি? সেটাই তো বোঝার চেষ্টা করছি রে। আজ সকালে টাপুরদির ফোন পেয়েই চলে এসেছি। শনিবার, ছুটির দিন। এসে দেখি টাপুরদির বসার ঘরে আলোক বসে আছে। আমায় দেখে একগাল হেসে হাত জোর করে উঠে দাঁড়ালো। আলোকের সঙ্গে আমাদের পরিচয় মিরপুরে অর্জুনদার বাড়িতে। আলোক ছেলেটি ইতিহাসের ছাত্র, দারুণ মেধাবী। জানতে পারলাম কলকাতার একটি কলেজে লেকচারার হিসেবে যোগ দিয়েছে। চায়ের কাপে চুমুক দিয়ে আলোক বলল, শোভন মানে আমার সেই ছাত্রটি, মুর্শিদাবাদের ছেলে। শুনেছি আগে এক সময় নাকি দারুণ ধনী ছিল ওরা, এখন আর সেই রমরমা নেই। তা এই লিপিটা বহু যুগ ধরে ওদের পারিবারিক সম্পত্তি। শোভনের ঊর্ধ্বতন ষষ্ঠ কি সপ্তম পুরুষ, কি যেন নাম, হ্যাঁ, ঘনশ্যাম আচার্য। তিনি ছিলেন বিত্ত ও প্রতিপত্তিতে মুর্শিদাবাদের সেই সময়কার অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি। এমনকি সম্রাট সিরাজউদ্দৌলার আস্থাভাজন ছিলেন তিনি। বাহ, বেশ একটা ইতিহাস গন্ধ বেরোচ্ছে। কিন্তু শোভনের কাছে শুনেছি ভদ্রলোক শুধু ধনী ব্যবসায়ী নন, কবিও ছিলেন। পদ, পাঁচালী রচনা এসব করতেন। এদের গৃহদেবতা অষ্টধাতুর রাধা গোবিন্দের যুগল মূর্তি, যেটা প্রায় গত 250 বছর ধরে ওদের বাড়িতে পূজিত হয়ে আসছে। প্রতি বছর রাস উৎসব হয় যদিও, তবে এখন আর সেই বড় করে হয় না তেমন। পুজোর সময় এই পদ পাঁচালী হিসেবে পড়া হয়। এই নিয়ম ঘনশ্যাম আচার্যর সময় থেকেই চলে আসছে। শোভন এটা আমায় দেখাতে এনেছিল আর কি। ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। আর ঠিক পাঁচালীর মতো নয়। সেটাই, আমারও এই কথাটাই মনে হয়েছিল। যাকে পরশু তো অর্জুনদা আসছে, তাই না? কদিন থাকবে? ও তো দিন 10 ছুটিতে আসছে, মাঝে আবার মিরপুরেও যাবে কদিনের জন্য।
অর্জুনদার ট্রেনিং আর কতদিন বাকি? আমি যতদূর জানি আরও বছরখানেক। তুমি বলো, তোরা কেমন আছে? ভালোই আছে। এবছর ওর মাস্টার্স কমপ্লিট হলো। বাহ, খুব ভালো। তাহলে শুভ সংবাদটা এর মধ্যেই পাচ্ছি তো, নাকি? খুব শিগগিরই পাচ্ছি, তাই তো? দেখা যাক কি হয়। তোরা অর্জুনদার খুড়তুতো বোন, খুব মিষ্টি মেয়ে। আলোকের সঙ্গে তোরার সম্পর্কটা অনেক চড়াই উতরাই পেরিয়ে কিছুটা থিতু হয়েছে এতদিনে। অর্জুনদা আইপিএস পরীক্ষার সবকটি ধাপ সফলতার সঙ্গে পার করে এখন হায়দ্রাবাদে ট্রেনিং করছে। দিন 10 ছুটিতে আজই এসে পৌঁছেছে কলকাতায়। ফোনে কথা হয়েছিল। ভেবেছিলাম এতদিন পরে দেখা হচ্ছে, তাই অর্জুনদার টাপুর দিকে 2 দিন নিভৃতে সময় কাটাতে দেওয়া উচিত। কিন্তু সন্ধে 7টা নাগাদ অফিস থেকে বেরোচ্ছি, এমন সময় টাপুরদি ফোন করে জিজ্ঞাসা করলো, বেরিয়েছিস অফিস থেকে? এই বেরোচ্ছি। গুড। শোন, সোজা সিটি সেন্টার 2-তে চলে আয়। হ্যাঁ, আমরা ক্যাফে কফি ডেতে আছি। আমি কিছু বলার আগেই ফোন কেটে দিল টাপুরদি। মিনিট 20 মধ্যে শপিং মলের বেসমেন্টে গাড়ি পার্ক করে গ্রাউন্ড ফ্লোরের নির্দিষ্ট জায়গায় পৌঁছালাম। এতদিন পরে অর্জুনদাকে দেখে ভীষণ ভালো লাগছে। আগের থেকে আরও বেশি ফিট দেখাচ্ছে অর্জুনদাকে। আমায় দেখেই হাসি মুখে উঠে দাঁড়ালো অর্জুনদা। এই যে মিস ওয়াটসন, কতদিন পর দেখা হলো। এসো এসো। চেয়ারটা টেনে বসলাম। তারপর কি খাবে বলো? যা খুশি বলো। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আরো বেশি হ্যান্ডসাম হয়ে গিয়েছো অর্জুনদা। তাই নাকি? শুনেও শান্তি। তা চিকেন বারবিকিউ স্যান্ডউইচ বলি? কফি নেবে তো? বলো। কফি খাবো না, দার্জিলিং ব্ল্যাক টি বলো প্লিজ। খাবারটা অর্ডার দিয়ে টেবিলে ফিরে এলো অর্জুনদা। টাপুরদি এতক্ষণ চুপচাপ মোবাইল খুটখাট করছিল, এবার বলল, শোন না মিতুল, কটা দিন ছুটি নিতে পারবে? কবে? কেন বলো তো? আজ হলো গিয়ে সোমবার, এই ধর শুক্রবার থেকে। ব্যাপারটা কি? নতুন কোনো কেস? আরে না রে বাবা, কেস টেস কিছু নয়, নির্ভেজাল কৌতূহল নিরসন বলতে পারিস। আলোক পরশু যে ছাত্রর কথা বলেছিল মনে আছে? হ্যাঁ, শোভন। ঠিক ঠিক, শোভন। তো আজ দুপুরে আলোক ফোন করেছিল, শোভন চায় যে আমরা ওদের বাড়িতে একবার যাই। আজ এখানে আসতে বলেছি ওকে, দেখি কথা বলে যদি ঠিক করি যে যাওয়া হবে, তুই একটু ছুটি ম্যানেজ করতে পারবি রে? সে না হয় হলো, কিন্তু অর্জুনদা এলো আর আমরা চলে যাব, এটা কেমন হবে? আরে না না, সেটা কোনো সমস্যাই নয়। আমি তো মাত্র দিন 10 জন্য ছুটি পেয়েছি। তারপর আবার এই বৃহস্পতিবার মিরপুরে যেতে হবে কদিনের জন্য। বহরমপুর থেকে মাত্র 40-45 মিনিট লাগে গাড়িতে। আমি যাওয়া আসা করব। শুক্রবার আমার অফিসে একটু চাপ আছে, ক্লায়েন্ট আসবে কাল। শুক্রবার সন্ধেবেলায় ফিরবে। তুমি যাও, আমি শনিবার পৌঁছে যাব। ঠিক আছে, দেখি আগে শোভনের সাথে কথা বলি কি হয় ব্যাপারটা। আদৌ যাওয়ার দরকার হবে কিনা সেটাও তো জানি না এখন। আর তাছাড়া শোভন বাচ্চা ছেলে, তাই না? ওর কথায় হুট করে এভাবে কারো বাড়িতে গিয়ে পড়াটাও তো ঠিক দেখায় না। ওর বাড়ির লোকজন কি ভাববে বলতো? সেটা কিন্তু ঠিক কথাটা পড়তে, শুধু পাঁচালি পড়ে কৌতূহল হলো বলে সোজা বাড়ি চলে গেলাম, ব্যাপারটা কেমন যেন একটা লাগছে। নমস্কার, আপনি টাপুরদি, তাই তো? ডাক শুনে আমরা ঘুরে তাকালাম। একটা 21-22 বছরের ছেলে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি শোভন। অলোক স্যার বলেছিলেন আপনার সঙ্গে দেখা করতে। এই লিপিটা বহু প্রজন্ম ধরে আমাদের বাড়িতে রয়েছে। অন্য সময়ে ঠাকুর ঘরের সিন্ধুকে তুলে রাখা হয়,
শুধু রাস উৎসবের সময় বছরে একবার বের করা হয়। পুজোর শেষে ভোগ নিবেদনের পর বাড়ির কর্তা পাঁচালি পড়েন। আগে আমার ঠাকুরদাদা পড়তেন। ওর এখন বয়স হয়েছে, নিচে মাটিতে বসতে পারেন না, তাই বাবা পড়েন। বসো বসো। তা তুমি যে এটা নিয়ে এসেছো সেটা কাউকে বলে এনেছো তো? হ্যাঁ, বাবাকে বলেছি। বাবা আপত্তি করেননি, শুধু বলেছেন যে ঠাকুরদাদা বা অন্য কেউ যেন না জানতে পারে। সে কি? তাহলে তুমি যে আমাদের তোমার বাড়িতে যেতে বলছো সেটা কেন বলছো? মানে আমরা গেলে তো সকলেই জেনে যাবে। তাহলে ব্যাপারটা খুলেই বলি। এটা ওই বছর দেড়েক আগের ঘটনা। এক ব্রিটিশ ভদ্রলোক সেবার মুর্শিদাবাদে বেড়াতে আসেন। ভদ্রলোকের নাম পিটার নিউম্যান। পেশায় অধ্যাপক এবং ইতিহাসবিদ, আর নেশায় লেখক। মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে একটা বই লিখছিলেন। সেই সূত্রেই আমাদের বাড়িতে আসেন তিনি। কথায় কথায় বাবা তাকে লিপিটা দেখান। তিনি ছবি তুলতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় ঠাকুরদাদা উপস্থিত ছিলেন সেখানে। তিনি ছবিটা তুলতে দেননি। পরে ভদ্রলোক তার বইতে এই লিপিটার কথা উল্লেখ করেন, আর সেই সঙ্গে আমাদের পারিবারিক ইতিহাসটাও লেখেন, যদিও লিপির বয়ান তিনি উল্লেখ করেননি। এবার এই অবধি সব ঠিক ছিল, জানেন তো। সমস্যাটা শুরু হলো এর পর থেকে। মাস 6 আগে একজন অল্প বয়সী ব্রিটিশ ছোকরা আমাদের বাড়িতে আসে। তার বয়স কত, ওই 25-এর বেশি হবে না। নাম বললে ম্যালকম রাইট। ব্যবহার ভীষণ খারাপ। এসেই সে লিপিটা দেখতে চায়, কিন্তু বাবা বিরক্ত হয়ে সেটা ওকে দেখাতে অস্বীকার করেন। এবার ছেলেটি তাতে ভীষণ রেগে যায়, গালিগালাজ শুরু করে। বাবা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। তারপর থেকে বেশ কয়েকবার ফোন করেছে ছেলেটি। তার একই বক্তব্য, লিপিটা ওর চাই। ইনফ্যাক্ট তার জন্য যত টাকা লাগে ও নাকি দেবে। বাবা মানা করায় বাবাকে শুনতে হয় অশ্রাব্য গালিগালাজ। শুরুতে বাবা পাত্তা দেননি, কিন্তু কদিন পর থেকেই এই ডিম্যান্ডটা বদলে যায় থ্রেটে। আমাদের ফ্যামিলির ক্ষতি করে দেওয়ার থ্রেট আসতে থাকে। গত মাসে এক রাতে আমাদের বাড়িতে গভীর রাতে চোর ঢুকেছিল। যদিও বাবা কাকারা শব্দ পেয়ে জেগে যাওয়ায় কিছু না নিয়েই সেই চোর পালায়, কিন্তু পরে দেখা যায় যে ঠাকুর ঘরের দরজার তালা ভাঙার চেষ্টা করেছিল সেই চোর। এমনিতে আমাদের ঠাকুরের আসনে রাধা গোবিন্দের যে মূর্তিটার নিত্য পুজো হয় সেটা আসল অষ্টধাতুর মূর্তি। হয়তো সেটা চোর জানতো, তাই মূর্তিটা চুরি করতেই এসেছিল। সে কি? কিন্তু বাবার ধারণা ওই ম্যালকম ছোকরাই লোক পাঠিয়েছিল লিপিটা চুরি করার জন্য। এক মিনিট, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, এই ঘটনার পরে কি তোমরা পুলিশে খবর দিয়েছিলে? হ্যাঁ, একটা জেনারেল কেস ডায়েরি করা হয়েছিল, কিন্তু চোর ধরা পড়েনি। আর যেহেতু কিছু চুরি হয়নি, তাই পুলিশেও সেইভাবে গা করেনি। ওকে, বুঝলাম। এবার বলো, তুমি কি চাও আমার থেকে? আমি আসলে বাবাকে আপনার কথা বলেছি। বাবাও চান যে আপনি আমাদের বাড়িতে আসুন একবার। লিপিটা আপনি দেখেছেন, এর পেছনে যদি কোনো রহস্য কিছু থেকে থাকে তাহলে সেটা জানার দরকার। এমনিতেই ম্যালকম আমাদের জীবন একেবারে অতিষ্ঠ করে রেখেছে। হয়তো রহস্য তেমন কিছু নেই, কিন্তু জিনিসটার একটা অ্যান্টিক ভ্যালুও তো আছে। আপনি যাবেন তো? বেশ বেশ, আমি যাব এই শুক্রবার। শনিবার সকাল 11টার মধ্যে স্নান খাওয়া সেরে বেরোলাম। অর্জুনদার কথা মতো শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরলাম 12টা 40-এর। টাপুরদি আগের দিনই চলে গিয়েছে, অতএব আমার একক যাত্রা। বিকেল 5:30 নাগাদ পৌঁছালাম মুর্শিদাবাদে। গিয়ে দেখি স্টেশনে শোভন আর টাপুরদি দুজনেই উপস্থিত। টাপুরদির গাড়ি নিয়েই এসেছে। শোভনদের বাড়িতে পৌঁছে সবার সঙ্গে আলাপ পরিচয় হলো। বাড়িতে শুধু শোভনের মা, বাবা আর ঠাকুরদাদাই উপস্থিত আছেন দেখলাম। কাকা, কাকিমা আর কাকাতো ভাই
কদিনের জন্য দীঘা বেড়াতে গিয়েছে। শোভনের মা আমাদের জন্য চা নিয়ে এলেন, সঙ্গে সিঙারা আর মুড়ি মাখা। প্রায় 5 ঘন্টা ট্রেনের ঝাঁকুনিতে খিদেটাও বেশ জব্বর পেয়েছিল। যদিও ট্রেনে 1 প্লেট ঘুগনি আর বারতিনেক চা খেয়েছি, তবু সিঙারা দিয়ে মুড়ি মাখা যেন অমৃত বলে বোধ হয়। শোভনের বাবা সুবিনয় আচার্য মুর্শিদাবাদ কোর্টে ওকালতি করেন। টাপুর দিকে আড়ালে জিজ্ঞাসা করলাম, কত দূর, কি বুঝলে? রাতে বলছি সব। রাতের খাওয়া দাওয়া সেরে রাত 10:30 নাগাদ শোয়ার ঘরে গেলাম। এতক্ষণে টাপুর দিকে বাগে পাওয়া গেছে। এবার বলো। আরে কি বলবো, একদিনে আর কি এগোবো বল? যা, কিছুই এগোওনি? না রে, শুধু কাল রাতে ওই সুবিনয় বাবুর কাছে ওদের বংশের ইতিহাসটা শুনলাম। বেশ, সেটাই না হয় বলো। টাপুরদি কোলের উপর বালিশ নিয়ে বিছানার উপর বেশ গুছিয়ে বসলো। সেটা বলতে পারি, বেশ ইন্টারেস্টিং ইতিহাস জানিস। আচ্ছা, তার আগে তুই বল, মোহনলাল কে ছিলেন? মোহনলাল মানে পলাশের মোহনলাল? না তো কি, আমি কি তোকে মালায়ালাম সুপারস্টার মোহনলালের কথা জিজ্ঞেস করছি? টাপুরদের কথা বলার ধরনে হেসে ফেললাম আমি। বললাম, দাঁড়াও, ভেবে বলতে দাও। মোহনলাল হলেন গিয়ে সিরাজউদ্দৌলার একজন অন্যতম সেনাপতি, যিনি পলাশীর যুদ্ধে খুব বীরত্বের সঙ্গে লড়াই করেন। এর চেয়ে বেশি জানতে চেও না প্লিজ। মানে ইতিহাসে খুব কাঁচা ছিলাম, স্কুলে মাধ্যমিকে ওই 66 পেয়েছিলাম ইতিহাসে। বেশ। সুবিনয়বাবুর পূর্বপুরুষ ঘনশ্যাম আচার্য, তিনি ছিলেন খুব ধনী ব্যবসায়ী, বুঝলি, প্রভূত ধন সম্পত্তির মালিক। খোদ সিরাজউদ্দৌলার আস্থাভাজন ছিলেন তিনি, বুঝলি। আর তাছাড়া সেনাপতি ও মনসাবদার মোহনলাল, যার কথা তুই বললি, তার বন্ধুস্থানীয় পার্ষদ ছিলেন। আর ঘনশ্যাম আচার্য নিজে একজন কবি ছিলেন, জানিস, নানান ধরনের পদ পাঁচালি রচনা করেছিলেন তিনি। তো রাজমাহাত্ম্য বর্ণনা করে তিনি একটা আস্ত কাব্যও লিখে ফেলেছিলেন। পলাশীর যুদ্ধে সিরাজের শোচনীয় পরাজয়ের পর মির্জাফরের সমস্ত কোপ এসে পড়ে সেই সমস্ত লোকেদের উপর যারা কিনা সিরাজের কাছের লোক ছিলেন। তা সেই সময় মির্জাফরের থেকে বাঁচতে সেই বই তিনি পুড়িয়ে ফেলেন। পলাশীর যুদ্ধে মোহনলালের কি পরিণাম হয়েছিল তা সঠিক জানা যায় না। কেউ কেউ বলেন তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করেন, কেউ কেউ বলেন তিনি নাকি আহত অবস্থায় পালিয়ে যান। কিন্তু সুবিনয় বাবুর কাছে একটা অদ্ভুত কথা শুনলাম, জানিস। তিনি বললেন যে তারা নাকি ছোট থেকে পূর্বপুরুষদের কাছে গল্প শুনে এসেছেন। পলাশীর যুদ্ধে শোচনীয় পরাজয়ের পর মোহনলাল শেষবারের মতো এই ঘনশ্যাম আচার্যর সঙ্গে দেখা করতে এসেছিলেন, একদম রাতের অন্ধকারে। সেই রাতেই তিনি পালিয়ে যান। তারপর আর কেউ তার খোঁজ পায়নি। কেউ কেউ বলেন মির্জাফরের প্রেরিত গুপ্ত ঘাতক দ্বারা নাকি তিনি নিহত হয়েছিলেন। আবার অনেক ঐতিহাসিকদের মতে তিনি অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সেখানে পালিয়ে যান। দেখ, সত্যি কি ঘটেছিল তা ঐতিহাসিকভাবে জানা যায় না। ওয়াও, এই বাড়িতে এসেছিলেন মোহনলাল? এই বাড়ির তো অনেক অংশই সংস্কার করা হয়েছে, তাছাড়া বিভিন্ন অংশ ভেঙে নতুন স্ট্রাকচারও তোলা হয়েছে। পুরনো কাঠামোর খুব কম অংশই অবশিষ্ট আছে। তাছাড়া বাড়ি সংলগ্ন অনেক জমি জমা বিক্রিও করে দেওয়া হয়েছে। এইসব পুরনো ইতিহাস শুনলেই না কেমন একটা থ্রিল হয়। বেশ ঘরা ভরা গুপ্তধনের গন্ধ পাচ্ছি। ও হ্যাঁ, আর ওই ম্যালকমের ব্যাপারটা কি? ম্যালকম, সেই ব্যাপারটাই ভাবাচ্ছে, বুঝলি। ওই ব্যাটা একটা পাঁচালির পিছনে কেন পড়ে আছে বলতো? না, কাল সকালে পাঁচালিটা আবার একবার ভালো করে পড়ে দেখতে হবে, বুঝলি। তুই যা, এখন ঘুমো।
আচ্ছা, আপনাদের রাস উৎসবটা কি বরাবরই এই বাড়ির ভেতরেই হয়? এই উৎসব প্রায় 300 বছরের পুরনো। আগে তো বিশাল বড় করে হতো, বাড়ির ভিতর ধরতো না। কিছু দূরে আমাদের বংশের মন্দির আছে, সেখানেই পূজা আর উৎসব হতো। মুর্শিদাবাদ শুধু নয়, আশেপাশের গ্রামের লোকেরাও আমাদের পরিবারের রাস দেখতে আসতো। আমাদের পরিবার ব্রাহ্মণ হলেও বৈষ্ণব। বিশাল আকার রাস গড়া হতো। স্বয়ং সিরাজও নাকি আমাদের পরিবারের এই রাস উৎসবে অতিথি হয়েছিলেন। ও বাবা, তাই নাকি? আমি বললাম, হ্যাঁ, এখন আর সেই রমরমা নেই। রাস উৎসব এখনো চালিয়ে যাচ্ছি, কিন্তু ওই সব কিছুর দাম বেড়েছে, লোকবলও নেই তেমন, বড় করে করতে পারি না। নিয়ম রক্ষা হয় আর কি। এখনো ওই সাবেক মন্দিরেই পুজো হয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি, ওই পাঁচালির লিপিটা না আমি একবার দেখতে চাই, সেটা কি একবার দেখা যায়? সে তো নিশ্চয়ই, আপনার জন্যই তো বাড়িতে রেখেছি এখনো। নইলে ওই ম্যালকমের ফোনের পর ওটা ভেবেছি ব্যাংকের লকারে রেখে দেবো। আপনি দেখে নিন। সুবিনয়বাবু উঠে ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এলেন, হাতে পাকানো সিল্কের লিপি। হাত বাড়িয়ে টাপুরদির হাতে দিলেন, বললেন, আপনি দেখুন, আজ তো রবিবার, ব্যাংক বন্ধ, কাল রেখে আসবো। চায়ের কাপটা শেষ করে ঘরে গেলাম আমরা। লিপিটা খুলে টান টান করে বিছানায় পাতল টাপুরদি। দুজনে ঝুঁকে পড়লাম সেটার উপর। টাপুরদি মোবাইল ফোনটা বার করে কয়েকটা ছবি তুলল। লিপিটা আগের দিনই দেখেছিলাম এক ঝলক, আজ ভালো করে মন দিয়ে পড়লাম। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ সহায়। রাধা গোবিন্দর ব্রতকথা। রাস পূর্ণিমার তিথি ইষ্টদেবে পুজি, চন্দন কুঙ্কুমে রচি দিলা সাজো আজি। আসন সাজায় ভক্তি করি সমর্পণ, মোহনের ভোগ দেবে করিনু অর্পণ। আজি হতে দেবভোগে সব অধিকার, হীরামানিকের ঘন শ্যাম জমিনদার। রাসমঞ্চ যার হাতে শ্যামলাগি সাজে, ইষ্টেরও সন্ধান করি যাও তার কাছে। সর্বলোভ ত্যাজি মন কৃষ্ণে সমর্পণ, ঘনশ্যাম সত্যবাদী জানে সর্বজন। বেশ কয়েকবার পড়লাম, কিন্তু কিছুই মাথায় ঢুকল না। টাপুরদির দিকে চেয়ে দেখলাম চিন্তার গভীরে তলিয়ে গেছে। জানি এই সময় টাপুরদিকে কোনোভাবে বিরক্ত করা যাবে না। ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম শোভন বাইরে বারান্দায় বসে একটা বই পড়ছে। আমায় দেখে হাসলো, বলল, পাঁচিলিটা পড়লে মিতুলদি? হ্যাঁ, টাপুরদি ডুবে গেছে ওতে। আমিও ছোট থেকে অনেকবার পড়েছি পাঁচালিটা, কিন্তু সাধারণ অর্থ ছাড়া আর লুকোনো কিছু পাইনি কখনো। ম্যালকম ওটা নিয়ে এমন ক্ষেপে উঠল কেন কে জানে। কে জানে? আচ্ছা, শেষ কবে ফোন করেছে ম্যালকম? গত সপ্তাহে। ইউকে থেকে ফোন করে? জানি না গো, বাড়ির ল্যান্ডফোনে ফোন করে। এখন তো তোমাদের রাস উৎসবটা এই বাড়ির ভিতরেই হয়, তাই না? কোথায় হয়, উঠোনে? না না, একটু দূরে আমাদের বংশের মন্দির আছে, ওইখানে হয়। আগে অনেক বড় উৎসব হতো, এখন আর অত বড় হয় না। রাসের আকারও অনেক ছোট হয়ে গিয়েছে আগের থেকে। তবে কি জানো, সেই শুরু থেকে একই পরিবারের কারিগর বংশ পরম্পরায় আমাদের এই রাস তৈরি করে। আর সবচেয়ে মজার কথা হলো, পরিবারটি একটি মুসলিম পরিবার। মুসলমান কারিগরের হাতে রাধা গোবিন্দের রাস তৈরি হয়। আশ্চর্য না? শোভনের সঙ্গে বাড়িটা ঘুরে ঘরে ফিরে এলাম। দেখি টাপুরদি এখনো লিপিটা নিয়ে বসে আছে মুখ গুঁজে। জিজ্ঞাসা করলাম, পেলে কিছু? আয় বস। টাপুরদি নিজের পাশে বসতে ইশারা করল। এ দেখ, এই দুটো লাইন ভালো করে দেখ। আজি হতে দেবভোগে সব অধিকার, হীরা মানিকের ঘনশ্যাম জামিনদার। এর অর্থ কি?
এর অর্থ কি? এখানে কি কোনো হীরা মানিকের কথা বলা হচ্ছে? তার মানে কি সত্যি ঘনশ্যাম আচার্য কোনো গুপ্তধনের ইঙ্গিত দিচ্ছেন? আজই হতে দেবভোগে সব অধিকার, এই কথাটার মানে কি? কিসের দেবভোগ? আবার দেখ, এই 4 নম্বর লাইনটা দেখ, মোহনের ভোগ দেবে করিনু অর্পণ। দেবভোগ আর মোহনের ভোগ এগুলো কি প্রসাদ অর্থেই বলা হচ্ছে? আর একটু ভেবে দেখ, ভাষাটা কি চিরায়ত পাঁচালীর ভাষার মতন লাগছে শুনতে? তা না বল, বরং মনে হচ্ছে কারো যেন দলিল পড়ছি, যেন ঘনশ্যাম আচার্য এই পাঁচালীর মাধ্যমে তার বংশধরদের কিছু নির্দেশ দিয়ে গেছেন, তাই না? তোর মনে হচ্ছে না? ভালো করে পড়লাম আবার, ঠিক সেরকমই যেন মনে হচ্ছে। সম্মতিসূচক মাথা নাড়লাম, বললাম, আচ্ছা এমনও তো হতে পারে এই জন্যই তিনি এটা পাঁচালীর ফর্মে লিখেছিলেন, যাতে বংশ পরম্পরা এটা পড়া হয় এবং তার বংশধরেরাও সেই নির্দেশ মনে রাখে। রাইট, একদম ঠিক বলেছিস। ঠিক এই কথাটাই আমিও তোকে বলতে যাচ্ছিলাম এক্ষুনি। এই তো তোর মাথাটা খুলছে। জানো টাপুরদি, একটা মজার কথা শুনলাম শোভনের কাছে। এদের পরিবারের রাস এক মুসলমান পরিবার বানায় সেই শুরু থেকে। প্রায় 300 বছর ধরে একটাই পরিবারের কারিগররা বংশ পরম্পরায় রাস বানিয়ে আসছে আজ অবধি। ভাবা যায় বলো তো? আরও অনেক কিছু বলছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম টাপুরদি ভ্রু কুঁচকে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি আবার হলো রে বাবা? কিছু ভুল বললাম নাকি? ও টাপুরদি, কি হলো? মিতুল, পাঁচালীর লাস্ট লাইন দুটো বল, কুইক। লিপিটা হাতে নিয়ে পড়লাম। রাসমঞ্চ যার হাতে শ্যামলাগি সাজে, ইষ্টেরও সন্ধান করি যাও তার কাছে। রাইট রাইট, রাসমঞ্চ যার হাতে শ্যাম লাগি সাজে। মিতুল, শোভনের কথা মতো একই বংশের কারিগররা রাস বানায়, শ্যাম লাগি সাজে। রাইট, কার হাতে সাজে? কারিগরের হাতে। রাইট, ইষ্টের সন্ধান করি যাও তার কাছে। তার মানে ওই কারিগর পরিবারের সঙ্গে কিছু না কিছু যোগাযোগ আছে এই রহস্যে। মিতুল, চট করে দেখ তো শোভন কোথায়? আমিও উৎসাহে টকবক করে ফুটছি। ঘর থেকে বেরিয়ে বেশি খুঁজতে হলো না, নিজের ঘরেই ছিল শোভন। তাকে জানালাম টাপুরদি ডাকছে। আমার সঙ্গেই এলো সে আমাদের ঘরে। আচ্ছা শোভন, রাস যারা বানান তারা কোথায় থাকেন? মুর্শিদাবাদেই, তবে এই শহরের বাইরে। তারা যে এত যুগ ধরে বানাচ্ছেন, তার কোনো বিশেষ কারণ আছে কি? শুনেছি ঘনশ্যাম আচার্যের তেমনই নির্দেশ ছিল। যদ্দূর জানি কিছু স্বপ্ন দেখেছিলেন তিনি, যে ওই পরিবারের বানানো রাস ছাড়া রাধা গোবিন্দ পুজো নেবেন না, এই রকম কিছু। ইন্টারেস্টিং। আচ্ছা শোভন, আমি তাদের সঙ্গে একবার দেখা করতে চাই, আজকেই সম্ভব? শোভনের মুখ দেখে বুঝলাম বেশ অবাক হয়েছে। অবশ্য মুখে সেটা প্রকাশ করল না, বলল, তা বেশ তো, লাঞ্চের পরে আমরা বেরোতে পারি, খুব বেশি দূর নয়। বেশ, তাহলে সেই কথাই রইল। টাপুরদির গাড়িটা নিয়ে বেরোলাম আমরা। টাপুরদি বলল বহরমপুরে তেল ভরিয়ে নেবে। তেল ভরা হলে আমরা রওনা দিলাম। পথে যেতে যেতে শোভনের মুখে শুনলাম ঘনশ্যাম আচার্যর সময় যে কারিগর রাস করতেন তিনি সিরাজের সৈন্য দলে ছিলেন, পলাশীর যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। সিরাজের মৃত্যুর পর সেনাবাহিনীর কাজ ছেড়ে তিনি পারিবারিক বাঁশ শোলার হাতের কাজ শুরু করেন। আমি আর টাপুরদি চোখাচোখি করলাম নিঃশব্দে। টাপুরদির সন্দেহ বোধ হয় ভুল নয়, কিন্তু চিন্তা শুধু একটাই, মাঝে 250টা বছরেরও বেশি সময় কেটে গেছে।
এতদিনে কি আর কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যাবে সেখান থেকে? আমি জানি চিন্তাটা টাপুর দিকেও ভাবাচ্ছে, তবু চেষ্টা করে দেখতে ক্ষতি কি। আধ ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। শোভন গাড়ি থেকে নেমে এগিয়ে গেল, আমরা পিছু পিছু অনুসরণ করলাম ওকে। ইটের গাঁথনির বাড়ি, বাইরের দেওয়ালে সিমেন্টের প্লাস্টার নেই, টালির চাল উপরে। বাড়ির বহিরাঙ্গ জুড়ে দারিদ্র্যের চিহ্ন প্রকট। শোভনের ডাকে একজন বয়স্ক লোক বেরিয়ে এলো ঘর থেকে। পরনে লুঙ্গি আর গেঞ্জি, গায়ে একটা গামছা জড়ানো। শোভনকে দেখে হাসি মুখে হাত জোর করে নমস্কার করল। কি কথা, কল, কি খবর? রফিক চাচা, এরা আপনার সঙ্গে একটু কথা বলবেন বলে শোভন আমাদের দিকে দেখালো আঙুল তুলে। রফিক চাচা আমাদের দেখে যার পর নাই অবাক হলেন, সেটা তার অভিব্যক্তি থেকেই স্পষ্ট বোঝা গেল। আমি আর টাপুর দিয়ে এগিয়ে গিয়ে নমস্কার করলাম, তিনিও প্রতি নমস্কার করলেন। তারপর হঠাৎ পিছন ফিরে ঘরে ঢুকে গেলেন। কয়েক মুহূর্ত পর বেরিয়ে এসে বারান্দায় একটা মাদুর পেতে দিলেন, আরেকটা মোড়া এনে রাখলেন, বললেন, এইখানে আসেন, বসেন, আসেন আসেন। মোড়াটার ভগ্ন দশা দেখে বসার সাহস হলো না। আমরা সকলেই মাদুরেই বসলাম। রফিক চাচা দাঁড়িয়ে হাত কচলাতে লাগলেন। আরে আপনিও বসুন না। রফিক চাচা প্রায় আঁতকে উঠে দুহাত কানে স্পর্শ করে বললেন, আরে না না, কি কন দিদিমণি। টাপুর দিয়ে আর জোর করল না। এই মানুষগুলোর মধ্যে বংশ পরম্পরায় প্রভু ভৃত্যবোধের শিকড় অনেক গভীরে গাঁথা হয়ে আছে, এ সহজে যাওয়ার নয়। ঠিক আছে ঠিক আছে, রফিক চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, একটু ভেবে উত্তর দেবেন? রফিক চাচা স্থির চোখে গম্ভীর মুখে তাকালেন। বলছি, আপনাদের পরিবার তো বংশ পরম্পরায় আচার্য পরিবারের রাস বানাচ্ছে। আপনাদের পরিবারে এমন কিছু গোপনীয় কথা আছে যা ঘনশ্যাম আচার্য আপনাদের পূর্বপুরুষকে বলেছিলেন? বা এরকম কিছু কি জানতেন তারা যা আর কেউ জানে না? রফিক চাচা শোভনের মুখের দিকে তাকালেন। শোভন বলল, চাচা, একটু মনে করে দেখুন না, সত্যিই কি এরকম কিছু আছে? কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলেন, তারপর ঘরে গিয়ে হাতে করে লাল শালুতে জড়ানো কিছু একটা নিয়ে এলেন। দেখেই বোঝা যায় জিনিসটা বহু পুরনো। লাল শালুটা বিবর্ণ হয়ে গেছে। জিনিসটা তিনি শোভনের হাতে দিয়ে বললেন, শুধু থাইকে শুই না আসছি, আচার্যদের কোনো বংশধারাই সে নিজে থাইকা চাইলে তাইলে এটা তারে দেওয়ান লাগবো, অন্য কাউরে কিছু কম যাইব না কখনো। আমার আব্বা, তার আব্বা, তার আব্বা সকলেই শুধু এইটুকাই কথা জানতো, এর থাইকা বেশি কিছু জানি না। সারা রাস্তায় কেউ কোনো কথা বলিনি। বুকের ভিতরটা কেমন একটা ঠিপ ঠিপ করছে টের পাচ্ছি। বাকি দুজনের অবস্থাও তথৈবচ। বাড়ির গেট দিয়ে ঢুকতে গিয়ে দেখি গেটের থেকে কিছুটা দূরে আরেকটা গাড়ি দাঁড়িয়ে। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে জানলা দিয়ে হাত বাড়িয়ে চেঁচিয়ে ডাকলাম, অর্জুনদা! অর্জুনদাকে সঙ্গে নিয়েই বাড়িতে ঢুকলাম। টাপুরদির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম চারজন। জিনিসটা বেশ ভারী। লাল শালুটা গালা দিয়ে আটকানো, সামান্য টানতেই ছিঁড়ে গেল। ভিতরের জিনিসটা দেখে বেশ অবাক হলাম। একটা বই, ভাগবত গীতা। পৃষ্ঠাগুলো হলদেটে হয়ে গেছে, হাত লাগলেই একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। খুব সাবধানে বইয়ের পাতা উল্টাতে থাকলো টাপুরদি, কিন্তু কোনো পৃষ্ঠাতে অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। সময় নিয়ে প্রথম পাতা থেকে শেষ পাতা অবধি খুঁটিয়ে দেখা হলো, কিন্তু কোথাও কিছুই নেই।
টাপুরদির দিকে তাকালাম, চোখে মুখে স্পষ্ট হতাশা। শোভন সান্ত্বনা দিয়ে বলল, ওরা তো আর শিক্ষিত নয় টাপুরদি, এতদিন আগের কথা, কি বলেছে কি বুঝেছে কে জানে। এত জেনারেশন ধরে মুখে মুখে আসল কথাটা যে কি থেকে কি হয়েছে, আর আদৌ এই বই দিয়েছিল কিনা আর সঙ্গে আরও কিছু ছিল কিনা এখন আর জানতে পারা যাবে না। টাপুরদি নিঃশব্দে মাথা নাড়ল। আমি তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি, তোমরা বিশ্রাম করো। কিছুক্ষণ পরে চা খাওয়া হলে অর্জুনদা বলল, তা ঘরে বসে কি করবে? চলো একটু হেঁটে আসি। বুঝলাম টাপুরদির মন মেজাজ ঠিক করার জন্য চেষ্টা করছে অর্জুনদা। তাছাড়া ছুটিও ফুরিয়ে আসছে অর্জুনদার। আমি বললাম, আমার ভীষণ টায়ার্ড লাগছে, একটু রেস্ট নি প্লিজ, তোমরা যাও ঘুরে এসো। না না, তুই না গেলে আমরাও এই ঘরে বসেই গল্প করতে পারি। তুই একা একা কি করবি বলতো? উফ, এই টাপুরদিকে নিয়ে যে কি করি। বেচারা অর্জুনদা চাইছে ওর সঙ্গে একটু একা সময় কাটাতে, টাপুরদিকে সত্যিই বোঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করে, কে জানে। আমি এখন ঘুমাবো, তোমরা কানের সামনে বসে বকবক করলে সেটা কি করে হবে শুনি। যাও না, ঘুরে এসো। ওদের ঠেলে বেড়াতে পাঠিয়ে বাইরের পোশাক বদলে বিছানায় শুয়ে চোখ বুঝলাম আমি। সত্যি একটু ক্লান্ত লাগছে। শুয়ে শুয়ে কখন যে চোখ লেগে গিয়েছিল টের পাইনি। স্বপ্ন দেখছিলাম স্কুলে নতুন ক্লাসে উঠেছি। সব বই ছড়িয়ে নিয়ে মলাট দিতে বসেছে বাবা। আমি পাশে বসে মন দিয়ে মলাট দেওয়া দেখছি। ঘুমটা হঠাৎ ভেঙে গেল। বিছানার উপর উঠে বসলাম। এমন একটা স্বপ্ন কেন দেখলাম আমি? বিছানার উপরেই পড়ে আছে ভাগবত গীতাখানা, উল্টে পাল্টে দেখলাম হাতে নিয়ে। ছোটবেলায় আমি মোটেও শান্ত মেয়ে ছিলাম না। বাবার দেওয়া নতুন খাতার মলাট মাসখানেকের বেশি টিকত না, তাই বাবা চেষ্টা করত বেশ শক্তপোক্ত করে মলাট লাগাতে। মলাট লাগানো হয়ে গেলে খাতার প্রথম ও শেষ পাতাটা পর্যায়ক্রমে সামনের ও পিছনের মলাটের সঙ্গে ভালো করে আঠা দিয়ে সেঁটে দিত। ভাবতে ভাবতেই বইয়ের পেছনের মোটা বাঁধানো মলাটটা খুললাম। বিদ্যুৎ চমকের মতো মাথায় খেলে গেল বাবার আইডিয়াটা। তাড়াতাড়ি হাতে ব্যাগ খুলে বার করলাম পেপার নাইফটা। এরকম টুকটাক কিছু ছোটোখাটো যন্ত্রপাতি আমার ব্যাগে সবসময় থাকে। খুব সাবধানে ধীরে ধীরে পিছনের শক্ত বাঁধাইয়ের উপর সাঁটা শেষ পৃষ্ঠাটা খুলে ফেললাম। বুক থেকে এতক্ষণে চেপে রাখা একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখলাম পৃষ্ঠার পিছনে সযত্নে রক্ষিত হলুদ সিল্কের কাপড়ে খুদে খুদে অক্ষরে পাঁচালির আকারে লেখা সম্পূর্ণ নতুন বার্তা। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ সহায়, রাধা গোবিন্দ ব্রতকথা। শত্রুর বিদ্বেষ বশে যায় যদি প্রাণ, বসুদেব সন্তানেরে করিবারে ত্রাণ। নন্দেরে তুলি দিলা শিশু প্রাণাধিকে, বক্ষ বিদারিত হয় পুত্র ব্যতিরিকে। ভুলিলে সন্তান তার সত্য পরিচয়, স্মৃতি ফিরাইবে যেন চিহ্ন জ্যোতির্ময়। ঘনশ্যাম কর্তব্য তার অবশ্য করিবে, শিশুরে বংশধারা ফিরাইয়া দিবে। এই মর্মে ঘনশ্যাম করিয়া শপথ, রাখিল গচ্ছিত চিহ্ন রচিয়েহ পদ। যেমতি শুক্তি বুকে মুক্তা থাকে সুখে, রাজ চিহ্ন শ্রী গোবিন্দ ধরিলেন বুকে। যতদিন চন্দ্র সূর্য আকাশেতে রবে, ঘনশ্যাম রক্ত সদা সত্য কথা কবে। লোভ দেশ করি ত্যাগ রাজানুজ্ঞাসার, শপথ করিনু ঘনশ্যাম বারংবার। রীতিমতো হাত কাঁপছে আমার। ফোনটা তুলে নিলাম। হ্যালো টাপুরদি, তোমরা কোথায়? এই তো রাস্তা দিয়ে হাঁটছি রে। কেন, কি হলো? কি রে, তোর গলাটা অমন শোনাচ্ছে কেন? তোমরা তাড়াতাড়ি এসো। টাপুরদি, কি হলো? হ্যালো হ্যালো টাপুরদি। একটা জোরে শব্দ, আর টাপুরদির আর্তনাদ শুনতে পেলাম শুধু। হ্যালো হ্যালো মিতুল,
আমি হসপিটাল থেকে বলছি। আসলে টাপুরের উপর একটা অ্যাটাক হয়েছে। অন্ধকারে কেউ মাথায় ভারী পাথর ছুঁড়ে মেরেছে। রক্ত অনেকটাই বেরিয়েছে। ওর হ্যান্ডব্যাগটা ছিনিয়ে নিয়ে বাইকে পালিয়েছে। আমি চেস করেছিলাম কিন্তু ধরতে পারিনি। আজকের রাতটা ওকে একটু অবজারভেশনে রাখতে হবে। আমি আছি ওর সঙ্গে, তুমি চিন্তা করো না। আমি কাল ওকে নিয়ে আসছি। তুমি অ্যাড্রেস বলো, আমি এক্ষুনি যাচ্ছি। না না, তোমায় এখন আসতে হবে না। একটা রাতের তো ব্যাপার, সেরকম সিরিয়াস কিছু নয় মিতুল। তোমার দিদি এখন ভালো আছে, আর আমি তো আছি। আমি আসছি। ফোনটা রেখে বাড়ির ভিতর গিয়ে সুবিনয়বাবু আর শোভনকে সব কথা বললাম। টাপুরদি গাড়ি নিয়ে বেরোয়নি। চাবিটা পকেটস্থ করে শোভনকে নিয়ে গাড়িতে উঠলাম। সুবিনয়বাবু যেতে চাইছিলেন। ওকে এই বলে আশ্বস্ত করলাম যে সেরকম প্রয়োজন হলে আমি অবশ্যই জানাবো। আমাদের দেখেই টাপুরদির চোখ পাকিয়ে ধমক লাগালো। উফ, তোরা আবার কেন এসেছিস? অর্জুন তোদের আসতে মানা করেনি? টাপুরদির মাথায় ব্যান্ডেজ বাঁধা। সেদিকে তাকিয়ে বললাম, করেছে। আরে টাপুরদি, তুমি হসপিটালের বেডে শুয়ে আছো আর আমি বাড়িতে বসে থাকবো? তুমি ভাবলে কি করে এটা? কি আশ্চর্য! অর্জুন বলেনি তোদের যে তেমন সিরিয়াস কিছু নয়? কালকেই তো বাড়ি পৌঁছে যেতাম বাবা। আচ্ছা শোন, বাড়ি থেকে বেরোনোর সময় বইটা যত্ন করে রেখেছিস তো? আমার ধারণা ওই বইটার জন্যই আমার উপর অ্যাটাকটা হয়েছে। আমাদের প্রতিটা স্টেপ সবসময় কেউ একটা ফলো করছে মিতুল। এবার কিন্তু একটা আর্ম রাখা উচিত টাপুর। তোমার কাজটাতে এমনি যথেষ্ট রিস্ক। আমি লাফিয়ে উঠলাম, হেসে বললাম, এটা কিন্তু দারুণ বলেছে অর্জুনদা। উফ, কি থ্রিলিং! টিচক্যাও টিচক্যাও। ডান হাত সামনে বাড়িয়ে কাল্পনিক পিস্তল তাক করলাম টাপুরদির দিকে। সবাই হেসে উঠল একসঙ্গে। কিন্তু টাপুরদি, তোমার ওপর কে বা কারা অ্যাটাক করলো? ম্যালকামের লোকেরা? আমার মনে হয় টাপুরদি, ম্যালকাম এখানেই কোথাও গা ঢাকা দিয়ে আছে। ওই করাচ্ছে এইসব। কিন্তু কারণটা কি শোভন? একটা ব্রিটিশ ছেলে শুধু একটা বই পড়ে এখানে চলে এলো লিপিটা হাতাতে। সেটা কতটা বিশ্বাসযোগ্য তোমরা বলো? অবশ্য যদি না সে আগে থেকেই ওটার ব্যাপারে কিছু জেনে থাকে। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, কিভাবে জানলো? আর এর পিছনে ওর আসল উদ্দেশ্যটা কি? টাপুর প্লিজ, এখন এসব নিয়ে কোনো কথা নয়। তুমি রেস্ট করো, কাল বাড়ি ফিরে ওসব দেখা যাবে। মনে হলো নতুন পাঁচালিটার কথা বলি টাপুরদিকে। কিন্তু তারপর ভাবলাম, বললেই সারা রাত ধরে ওই নিয়েই ভাববে। থাক, এখন আর বলবো না। কাল সুস্থ হয়ে ফিরুক, তারপর বলা যাবে যা বলার। টাপুরদি আর অর্জুনদার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলাম আমি আর শোভন। রাত 10:30 বাজছে। খালি ঘরটাতে ঢুকে মনটা খারাপ হয়ে গেল। টাপুরদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। দারুণ কাজ করেছিস মিতুল, ব্রাভো ব্রাভো। আমার তো এই ব্যাপারটা মাথাতেই আসেনি। অর্জুনদা হাত বাড়িয়ে পাঁচালিটা নিয়ে উল্টে পাল্টে দেখল মন দিয়ে। তারপর বলল, এ আবার কেমন পাঁচালি? আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজোয় কৃষ্ণ কীর্তন হয়, কিন্তু এরকম গল্প তো শুনিনি জীবনে। ফুলিলে সন্তানতার সত্য পরিচয়, স্মৃতি ফিরাইবে যেন চিহ্ন জ্যোতির্ময়। এই গল্প আবার কোন শাস্ত্রে লেখা আছে? এমন তো শুনিনি কোনোদিন। চিহ্ন জ্যোতির্ময় জিনিসটা কি? কার স্মৃতি ফেরাবে? কিছু বোঝা যাচ্ছে না রে মিতুল।
পর্দাটা সামান্য সরিয়ে সুবিনয়বাবু বললেন, আসতে পারি? আরে আসুন না। টাপুরদি উঠে বসার চেষ্টা করলো। না না, শুয়ে থাকুন, উঠবেন না। আমার খুব খারাপ লাগছে আমাদের বাড়িতে সেই অবস্থা হলো আপনার। না না। টাপুরদি হাসল। সুবিনয়বাবু নিজেই একটা চেয়ার টেনে বসলেন। টাপুরদির শরীর স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পর বললেন, আমার ভাই আজ সকালে এসে পৌঁছেছে বাড়িতে। পরিস্থিতি দেখে ও ভয় পেয়ে গেছে খুব। ওর ছেলে ছোট, স্কুল বাসে স্কুলে যায়। আমার শোভনটাও কলকাতায় একা থাকে হোস্টেলে। ওর মা দুশ্চিন্তায় জেরবার হয়ে যাচ্ছে। কাল আপনার উপর অ্যাটাকটাতে আমরাও কেউ সারা রাত ঘুমোতে পারিনি। কি যে শুরু হলো। আপনি চিন্তা করবেন না, একটু সময় লাগছে বটে, কিন্তু নিশ্চয়ই একটা কিছু সমাধান বেরোবেই। এদিকে আর একটা ব্যাপার হয়েছে। শোভনের কাছে জেনেছি কাল আপনারা রফিকের বাড়ি গিয়েছিলেন। আপনারা চলে আসার পর কিছু ছেলে রফিকের বাড়ি গিয়ে ওর উপর হামলা করেছে, ওকে মেরেওছে। যদিও ও মুখ খোলেনি, কিন্তু বলল ওরা আন্দাজ করেছে যে আপনাদেরও কিছু দিয়েছে। তো বইটাতে কিছু পেলেন? আমি অতি উৎসাহে বলতে যাচ্ছিলাম আমার বই রহস্য উদ্ঘাটনের কথা, কিন্তু তার আগেই টাপুরদি আমায় থামিয়ে দিয়ে বলল, না, আরেকটু খুঁজে দেখতে হবে, বুঝলেন। তবে আপনি চাইলে আপনার কাছে রাখতে পারেন। লিপিটাও রাখুন না আপাতত। মিতুল, বই আর লিপিটা ওকে দিয়ে দে। নতুন লিপির কথা টাপুরদি কিছুই বলল না সুবিনয়বাবুকে। পুরনো লিপি আর বইটা এনে তার হাতে দিলাম। আচ্ছা, ম্যালকম বা তার লোকেরা কি আপনাকে আর ফোন করেছিল? আমাকে? কই না তো, আর ফোন করেনি। বলে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন সুবিনয়বাবু। আমি আসি এখন, কেমন? বলে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। ভদ্রলোক কিন্তু খুবই ভয় পেয়েছেন, আর মুখ দেখে যা মনে হচ্ছে থ্রেট কল তিনি আবারও পেয়েছেন, কিন্তু তোমায় সেটা বললেন না। সে বিষয়ে আমিও নিশ্চিত, বুঝলে। এই, তুমি এখন বাড়ি যাবে তো? যাব একটু পরে। আমি কাল আবার আসব। পরশু তোমার ফেরার ফ্লাইট কখন? বিকেলে, তবে কলকাতায় সকালেই যাব। মনটা একটু খারাপ হয়ে গেল। 10টা দিন কত তাড়াতাড়ি কেটে গেল। টাপুরদির মধ্যে যে কি চলে বোঝা মুশকিল। আমারও ফিরতে হবে ছুটি শেষের পথে, কিন্তু টাপুরদিকে এখানে একা ফেলে যেতেও যে মন চাইছে না। দুপুরে খাওয়া দাওয়ার পর পাঁচালি দুটি নিয়ে বসলাম। দুটোই মোবাইলে ছবি তোলা আছে। টাপুরদি পিঠের পিছনে দুটো বালিশ দিয়ে উঠে বসল। বলল, ধীরে ধীরে পড়তো মিতুল, দ্বিতীয়টা। আমি পড়তে শুরু করলাম। শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ সহায়, রাধা গোবিন্দ ব্রতকথা। শত্রুর বিদ্বেষ বশে যায় যদি প্রাণ, বসুদেব সন্তানেরে করিবারে ত্রাণ। নন্দেরে তুলি দিলা শিশু প্রাণাধিকে, বক্ষ বিদারিত হয় পুত্র ব্যতিরিকে। ভুলিলে সন্তানতার সত্য পরিচয়, স্মৃতি ফিরাইবে যেন চিহ্ন জ্যোতির্ময়। ঘনশ্যাম কর্তব্য তার অবশ্য করিবে, শিশুরে বংশধারা ফিরাইয়া দিবে। এই মর্মে ঘনশ্যাম করিয়া শপথ, রাখিল গচ্ছিত চিহ্ন রচিয়েহ পদ। যেমতি শুক্তি বুকে মুক্তা থাকে সুখে, রাজ চিহ্ন শ্রী গোবিন্দ ধরিলেন বুকে। যতদিন চন্দ্র সূর্য আকাশেতে রবে, ঘনশ্যাম রক্ত সদা সত্য কথা কবে। লোভ দেশ করি ত্যাগ রাজানুজ্ঞাসার, শপথ করিনু ঘনশ্যাম বারংবার। ইন্টারেস্টিং। কিন্তু বসুদেব শ্রীকৃষ্ণের জন্য কোনো স্মৃতিচিহ্ন কখনো রেখেছিলেন বলে তো কোথাও লেখা নেই।
কিন্তু ঘনশ্যাম আচার্যর পাঁচালী অনুসারে কোনো জ্যোতির্ময় চিহ্ন যা বসুদেব গচ্ছিত রেখেছিলেন কারো কাছে, যাতে শ্রীকৃষ্ণ তার আসল পরিচয় জানতে পারেন। আচ্ছা, তারপর ওই জায়গাটা দেখ, সেই জ্যোতির্ময় চিহ্ন কোথায় রাখা হয়েছে সেটাও জানিয়েছেন ঘনশ্যাম আচার্য। যেমতি শুক্তি বুকে মুক্তা থাকে সুখে, রাজচিহ্ন শ্রী গোবিন্দ ধরিলেন বুকে। লাইন দুটো টাপুরদি বার কয়েক বিড়বিড় করল, তারপর বলল, যেমতি শুক্তি বুকে মুক্তা থাকে সুখে, রাজচিহ্ন শ্রী গোবিন্দ, রাজচিহ্ন শ্রী গোবিন্দ ধরিলেন। মিতুল রে, শ্রী গোবিন্দ কোন জিনিসটা ঠিক বুকে ধরলেন সেটা না জানলে সেটা কোথায় তা বার করা সত্যি মুশকিল। তার উপর মাঝে 250 বছর কেটে গেছে। কিছু তো আছে রে, আর আছে বলেই ম্যালকম এরকম ক্ষেপে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, জিনিসটা কি সেটা আচার্যরা জানেন না, তাহলে ম্যালকম কিভাবে জানলো? কিসের পিছনে ছুটছি না জানলে কোন দিকে ছুটবো সেটাই তো বোঝা মুশকিল। না, আচার্যদের ফ্যামিলি হিস্ট্রিটা একটু ডিটেইলে জানতে পারলে ভালো হতো, বুঝলি? আসবো? চেনা কণ্ঠস্বর শুনে দুজনে দরজার দিকে তাকালাম। আরে আলোক যে, এসো এসো। সকালে শোভনের ফোনে জানলাম টাপুরদির উপর অ্যাটাক হয়েছে, তাই চলে এলাম। আরে বাবা, তেমন কিছু হয়নি, এই জন্য তুমি কলকাতা থেকে ছুটে এলে? কি কাণ্ড বলো তো, কোনো মানে হয়? শোভনও আলোকের সঙ্গেই ঘরে ঢুকেছিল, বলল, এমন কিছু না বললেই হলো। কাল সারা রাত হাসপাতালে ছিল টাপুরদি, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। শোভনকে থামিয়ে দিয়ে টাপুরদি বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে আলোক ভালো হয়েছে বুঝেছো তুমি এসেছো। এখন তোমার সাহায্য আমার একটু দরকার। আমার সাহায্য? বলো, কিভাবে সাহায্য করব তোমাকে? তোমার থেকে একটা গল্প শুনবো। গল্প? পলাশির যুদ্ধের পরের গল্প। পলাশির যুদ্ধের পর সিরাজ আর তার পরিবারের সঙ্গে কি হয়েছিল, মানে ইতিহাসে যেটুকু লেখা আছে তার বাইরের গল্পটা শুনতে চাই। কিন্তু আলোক টাপুরদের দিকে নিঃশব্দে চেয়ে রইল কিছুক্ষণ, কিছু ভাবল, তারপর বলল, সব কথা তো বইয়ে লেখা থাকে না টাপুরদি, তথ্য প্রমাণও যথেষ্ট থাকে না, কিন্তু কিছু কিছু জেদি আর পাগল ঐতিহাসিক তার মধ্যে থেকে ইতিহাসকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যায়। হয়তো রিকগনিশন পান না, তবু কিছু তো সত্য থাকেই। সেটাই তো জানতে চাইছি তোমার থেকে। বেশ, আমি যতটুকু জানি বলবো। নিজেকে গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো আলোক। 1757 পলাশির যুদ্ধে শোচনীয় পরাজয়ের পরে সিরাজ তাঁর স্ত্রী লুৎফুন্নিসা ও তার 4 বছর বয়সী কন্যা উম্মে জুহুরাকে নিয়ে মহানন্দার জলপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নদীতে ভাটির সময় জল কমে গেলে তাদের নৌকা নাজিমপুরের চড়ায় আটকে যায়। সিরাজ নিজে খাদ্য সংগ্রহের জন্য নৌকা থেকে নেমে নাজিমপুরের হাটে যান। সেখানে দানশা নামে এক ফকির তাকে চিনে ফেলে। পুরস্কারের লোভে মির্জাফরের লোকেদের খবর দেয়। সিরাজ বন্দী হন। তাদের রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে মোহাম্মদী বেগ নামে এক ঘাতক দ্বারা হত্যা করা হয় বাংলার শেষ স্বাধীন নবাবকে। তার মৃতদেহ হাতির পিঠে চাপিয়ে ঘোরানো হয় সারা শহরে। সিরাজের হত্যার পর মির্জাফর গদিতে বসে। সিরাজের স্ত্রী লুৎফুন্নিসা, কন্যা মা আমিনা বেগম, মাসি ঘাসেটি বেগম আর দিদা সরফুন্নিসাকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখা হয়। কিছুদিন পর মির্জাফরের ছেলে মিরানের নির্দেশে
আমিনা বেগম ও ঘাসেটি বেগমকে নৌকায় করে মাঝ নদীতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে হত্যা করা হয়। কন্যাসহ লুৎফুন্নিসা ও সফরুন্নিসা এরপর সামান্য মাসোহারার উপর নির্ভর করে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে বেঁচেছিলেন। সিরাজের কোনো ছেলে ছিল না? না ছিল না তা বলতে পারি না টাপুরদি, আবার ছিল তাও জোর দিয়ে বলা যায় না। দেখো, ব্যাপারটা হলো সব যুগেই পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক তথ্য গোপন হয়ে এসেছে। সব তথ্য ইতিহাসে হয়তো লিপিবদ্ধ হয় না, কিন্তু যারা পুরনো মানুষ তাদের গল্পে, লোকগানে এমন অনেক সত্য লুকিয়ে থাকে যাকে ইতিহাস স্বীকার করে না। কোনো ইতিহাস বই তোমায় সেলিম আনারকালির গল্প বলবে না, তেমনি ইতিহাসে সিরাজ হীরার গল্পের স্থান নেই, কারণ সেক্ষেত্রে ইতিহাসের অভিমুখী পাল্টে যেত। হীরা? কে হীরা? হীরা বাংলার ইতিহাসের এক অকথিত অধ্যায়। খুব বেশি তথ্য পাওয়া যায় না তার সম্বন্ধে, কিন্তু যতদূর জানা যায় সিরাজের সেনাপতি মোহনলালের বোন ছিল মাধবী বা হীরা। মোহনলালের নাম শুনে নড়ে চড়ে বসলাম আমরা। টাপুরদি বলল, এই হীরা সম্পর্কে পুরোটা জানতে চাই আলোক, কিচ্ছুটি বাদ না দিয়ে। যা জানো সবটা বলো প্লিজ। যদিও খুব বেশি জানা নেই, যেটুকু জানি সেটুকুই বলতে পারি। তবে আবার বলছি, যে কথাটা আগেই বলেছি, সামান্য কিছু গবেষণামূলক বই ছাড়া ইতিহাসের উল্লেখ পাবে না। তা হোক, কিন্তু তুমি বলো। মোহনলাল ছিলেন কাশ্মীরি হিন্দু কায়স্থ, একমাত্র বোন তার হীরা। ভাগ্যের সন্ধানে বোনকে নিয়ে মোহনলাল এলেন এই বাংলায়, মানে মুর্শিদাবাদে। অল্প সময়ের মধ্যেই দক্ষ যুদ্ধনীতি এবং বিচক্ষণতার কারণে সিরাজউদ্দৌলার প্রিয় পাত্র হয়ে উঠলেন তিনি। মোহনলালকে মনসবদারি দেওয়া হয় এবং পূর্ণিয়া জেলার শাসনকর্তা নিযুক্ত করা হয়। এত অল্প সময় মোহনলালের উত্থানে কিছু মানুষ স্বভাবতই খুশি হতে পারেনি। শোনা যায় মোহনলালকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা অবধি হয়েছিল। তো সিরাজের সঙ্গে মোহনলালের সখ্যের আর একটা বিশেষ কারণ ছিল, সেটা ছিল মোহনলালের বোন হীরা। শোনা যায় হীরা শুধু সুন্দরী নন, চরবৃত্তিতেও দক্ষ ছিল। নারী ঘটিত ব্যাপার স্যাপারে সিরাজউদ্দৌলার খুব একটা সুনাম ছিল না কখনোই। হীরার সঙ্গে সিরাজের একটা সম্পর্ক গড়ে ওঠে, যার ফলে হীরা গর্ভবতী হয়ে পড়ল। একটি ছেলে জন্মাল তার। হীরা যখন সিরাজকে বলল তার সন্তানের পিতৃত্ব স্বীকার করতে, সিরাজ ভয় পেয়ে যায়। তার একটা কারণ, আলীবর্দী খাঁ তখনও বেঁচে। আলীবর্দী খুব গোঁড়া মুসলমান ছিলেন। সিরাজের ভয় ছিল হীরার কথা জানতে পারলে তাকে সিংহাসনচ্যুত হতেও হতে পারে। ক্রোধে আতঙ্কে দিশেহারা হয়ে সিরাজ একটা ভয়ঙ্কর অন্যায় করে বসলেন। শিশুপুত্রকে একটা ঘোড়ার পিঠে বেঁধে ঘোড়াটিকে তীরবিদ্ধ করে ছেড়ে দেন। ঘোষণা করেন, ঘোড়া যে ধরবে এই শিশু তার। আহত ঘোড়া দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে চলল শিশু শাহজাদাকে পিঠে নিয়ে। আতঙ্কিত হীরা ছুটে গেল দাদা মোহনলালের কাছে। বোনের মুখে সব শুনে তৎক্ষণাৎ ঘোড়া ছুটিয়ে গিয়ে ভাগ্নেকে উদ্ধার করলেন তিনি। শোনা যায় এই ঘটনার কথা আলীবর্দী জানতে পেরে যান। তিনি বিচক্ষণ প্রশাসক, জানতেন মোহনলাল তার সাম্রাজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই সব দ্বিধা ঝেড়ে ফেলে হীরাকে ইসলাম ধর্মে দীক্ষিত করে সিরাজের সঙ্গে তার বিয়ে দেন। হীরার নতুন নাম হয় আলিয়া বেগম। যদিও এই ঘটনার কোনো ঐতিহাসিক দলিল নেই। এই হলো সিরাজ আর হীরার গল্প। কোয়াইট ফ্যাসিনেটিং। আচ্ছা, সিরাজের মৃত্যুর পর হীরার বা তাদের ছেলের কি হয়? সে আর এক গল্প। পলাশির যুদ্ধে মোহনলালের কি পরিণতি হয়েছিল সঠিক জানা যায় না। কোনো কোনো ঐতিহাসিকের মতে পলাশির যুদ্ধে তিনি নিহত হন, আবার ঐতিহাসিক যদুনাথ সরকার, নিখিলনাথ রায়দের মতে তিনি আহত অবস্থায় পালিয়ে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্র থেকে। বিচক্ষণ ও দূরদর্শী মোহনলাল বুঝতে পেরেছিলেন মির্জাফর সিরাজের ছেলেকে কোনোভাবেই বাঁচিয়ে রাখবে না। সেই সময় মুর্শিদাবাদের কয়েকজন রাজভক্ত, ধনী ও ক্ষমতাশালী মানুষ মোহনলালকে পালাতে সাহায্য করেন। হীরার পরিণতি কি হয়েছিল সেটা জানা নেই, তবে হীরা তথা আলিয়া বেগমের সমাধি হয়েছে ওই খোশবাগে রাজপরিবারের বাকিদের সঙ্গে।
কারো কারো মতে পলাশির যুদ্ধের আগেই হীরার মৃত্যু হয়েছিল। এমনও কথিত আছে সন্দেহের বশে সিরাজ নিজেই নাকি হত্যা করেছিলেন হীরাকে। যদিও সেই মত তেমন বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয় না, কারণ সেক্ষেত্রে মোহনলালের সখ্য হারাতেন তিনি। হয়তো হীরাকেও কোনো গুপ্তঘাতকের দ্বারা বা অন্য কোনোভাবে হত্যা করা হয়েছিল। যাই হোক, হীরার ছেলেকে নিয়ে আরও 2 জন বিশ্বস্ত সঙ্গী বাসুদেব ও হরনন্দনের সঙ্গে পদ্মা নদী পার করে বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে গিয়ে আশ্রয় নেন। সেখানে এক হিন্দু জমিদার সিরাজ পুত্রকে দত্তক নেন বলে কথিত আছে। অবশ্য তিনি জানতেন না শিশুটি সিরাজউদ্দৌলার ছেলে। জানলে হয়তো সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতিতে এমন দুঃসাহস তিনি দেখাতেন না। একে মুসলমান, তার উপর খোদ আক্ষরিক অর্থেই নবাব পুত্তুর। পরবর্তীকালে শিশুটি হিন্দু পরিচয়ে বড় হয়ে উঠেছিলেন ও সেখানকার জমিদার হন বলেই কথিত আছে। ইতিহাসের কত বিস্মৃত অধ্যায় আমাদের অগোচরেই রয়ে যায়, হারিয়েও যায়। সব কি আর হারিয়ে যায় ঠাকুরদি? কিছু ইতিহাসকে ইন্টেনশনালি হারিয়ে ফেলা হয়, কিংবা বলা ভালো তৈরি হতেই দেওয়া হয় না। আমরা শুধু রাজা মহারাজার বংশপঞ্জিকা, সাল তারিখ, যুদ্ধের জয় পরাজয় আর ক্ষমতার হাত বদলের ইতিহাস পড়ি, কিন্তু এর বাইরে যে গল্পগুলো থেকে যায়, যা মানুষের গল্প, জীবনের ছোট ছোট আবেগ অনুভূতির গল্প, সুখ দুঃখ হাসি কান্না নিয়ে নিরন্তর যে জীবনের প্রবাহ চলে, ইতিহাসে তার কথা কেউ লেখে না। ইতিহাস গড়েন সিরাজ মির্জাফর। লুৎফুন্নিসা তবু শিল্প সাহিত্যের দয়ায় সিরাজের বেগম হয়ে বেঁচে থাকেন, কিন্তু হীরাকে সেই দয়াটুকু ইতিহাসও করেনি। আর মোহনলাল, বীর মোহনলাল, সেনাপতি মোহনলাল তো ইতিহাসে বেঁচে থাকেন, কিন্তু সেই মানুষ মোহনলালকে কজন মনে রাখে, যিনি নিজের পরিবার, নিজের সন্তানদের কথা না ভেবে সিরাজের পুত্রকে রক্ষা করেছিলেন। সিরাজের শিশুপুত্রকে যখন মির্জাফরের লোকেরা হন্যে হয়ে খুঁজছে হত্যা করার জন্য, তাকে না পেয়ে আগে হতাশায় মোহনলালের বড় ছেলে শ্রীমন্তকে হত্যা করে ওই মির্জাফর পুত্র মিরন, ছোট ছেলে হক্কালাল কোনো রকমে প্রাণ নিয়ে পালাতে সমর্থ হন। আলোক চলে গেছে সন্ধে নাগাদ। তারপর থেকেই টাপুরদি গুম হয়ে বসে আছে। আমারও মনটা খারাপ হয়ে আছে আলোকের গল্প শুনে। বারবার মনে হচ্ছে এই মুর্শিদাবাদের বুকে আজ থেকে 250 বছর আগে জীবনের নাট্যশালায় কিছু মানুষের জীবননাট্যের যে ট্র্যাজেডি অভিনীত হয়েছিল, তা হয়তো বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে বহু কাল আগে। ক্ষমতার মসনদে আসীন তো একজনই হয়, কালচক্রের নিয়মে শাসক বদলায়, কিন্তু তাদের কেন্দ্র করে কত মানুষের জীবন নিয়ন্ত্রিত হয়, পরিবর্তিত হয়, তাদের খবর ইতিহাস রাখে না। ইতিহাসের গর্ভ থেকে যখন হঠাৎই পদ ভুলে উঠে আসে কোনো কোনো বিস্তৃত আখ্যান, হঠাৎ আমাদের সমূলে নাড়িয়ে দিয়ে যায়। আমরা বিস্মিত হই, উদ্বেলিত হই। মনে হয় প্রদীপের আলোর নিচে কত দীর্ঘশ্বাস, কত কান্না, সব যেন অন্ধকারে জমাট বেঁধে আছে। সেই অব্যক্ত রুদ্ধ সঙ্গীতে কান পাতার চেষ্টা কজনই বা করে। মিতুল, একটা ব্যাপার পরিষ্কার, সুবিনয় বাবুর মুখে তাদের বংশের যে ইতিহাস শুনেছি, তাতে আমরা জেনেছি মোহনলাল মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে রাতের অন্ধকারে ঘনশ্যাম আচার্যর সঙ্গে লুকিয়ে দেখা করতে এসেছিলেন। আমরা ধরে নিতে পারি মুর্শিদাবাদের যে কজন ধনী রাজভক্ত মানুষ তাকে গোপনে পালাতে সাহায্য করেছিলেন, ঘনশ্যাম আচার্য তাদেরই একজন। মোহনলালের তো অর্থাভাব ছিল না, তাই অর্থ দিয়ে তাকে সাহায্য করার প্রশ্ন উঠছেই না। তাহলে অত বিপদের মধ্যেও কেন এসেছিলেন মোহনলাল এই বাড়িতে? কেন? ঘনশ্যাম আচার্য তাকে সাহায্য করেছিলেন বলে দেখা করতে এসেছিলেন। চিন্তিত মুখে মাথা নাড়ল টাপুরদি।
তারপর বলল, মিতুল, সিচুয়েশনটা একবার ভিজুয়ালাইজ করার চেষ্টা কর। একজন মানুষ একটি শিশুকে বাঁচানোর জন্য শহর ছেড়ে পালাচ্ছে। সারা শহরে ছড়িয়ে আছে মির্জাফরের গুপ্তচর বাহিনী আর ব্রিটিশ সেনা। এই অবস্থায় যে মানুষটা প্রাণ হাতে করে পালাচ্ছে, তার আগের মুহূর্তে শুধু লৌকিকতা করে দেখা করতে কেউ কি কারোর বাড়িতে যাবে? তোর কি মনে হয়? না, খুব দরকার ছাড়া যাবে না। এক্স্যাক্টলি, ঠিক এটাই। তার মানে মোহনলাল এই বাড়িতে এসেছিলেন এমন কোনো প্রয়োজনে যা সেই মুহূর্তে পালিয়ে যাওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবার আমরা ভাবার চেষ্টা করি যে কি এমন প্রয়োজন থাকতে পারে যার জন্য সেই মুহূর্তে প্রাণের বাজি রাখা যায়। সমস্ত উত্তর সম্ভবত পাঁচালী দুটোতেই লুকিয়ে আছে। পাঁচালীর হেয়ালি উদ্ধার করতে না পারলে কিচ্ছু জানা যাবে না, বুঝলি? আচ্ছা টাপুরদি, এমনও তো হতে পারে হয়তো তখনও হীরা জীবিত ছিল, তাকে এই বাড়িতে রেখে গিয়েছিলেন মোহনলাল। হতে পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। হীরা যদি এ বাড়িতে থাকতেন তাহলে সেই সংবাদ কিন্তু বেশি দিন গোপন থাকতো না। তাতে ঘনশ্যাম আচার্যের পরিবারের উপরেও বিপদ নেমে আসতে পারত। মোহনলাল বিচক্ষণ মানুষ ছিলেন না, এরকম ভুল তিনি করতেন বলে আমার মনে হয় না। আর হীরা যদি বেঁচেও থাকে, সে তখন সদ্য বিধবা। তিনিও সেই অবস্থায় অন্দরমহল ছেড়ে কোথাও যেতেন বলে আমার মনে হয় না। তাছাড়া হীরার পরবর্তী ইতিহাস তো কিছুই জানা যায় না। সিরাজের তো লুৎফুন্নেসা হীরা ছাড়াও আরো অনেক বেগম ছিল। পলাশির যুদ্ধের পরে একমাত্র লুৎফুন্নেসা ছাড়া আর কারো সম্বন্ধেই কিছু জানা যায় না। কি হয়েছিল তাদের? হয়তো জিঞ্জিরা প্রাসাদে তারাও বন্দী ছিলেন, হয়তো তারাও মাসোহারার পরিবর্তে সাধারণ জীবনযাপন করেছিলেন, কিংবা হয়তো হীরাকে তার আগেই হত্যা করা হয়েছিল। মির্জাফর ও মিরান দুজনেই শুনেছি লুৎফুন্নিসাকে নিকাহ করবার প্রস্তাব দিয়েছিল, যা তিনি ঘৃণার সঙ্গে ফিরিয়ে দিয়ে বলেন যে একবার হাতির পিঠে সওয়ার হয়েছে, সে গাধার পিঠে চাপে না। ভাব, সাক্ষাৎ শয়তানের মুখোমুখি দাঁড়িয়ে কি দার্ঢ্য, কি অটাসিটি! স্বাধীন বাংলার শেষ নবাবের খাস বেগম জীবনের শেষ দিন অবধি খোশবাগের সমাধিস্থলে একটি মাটির কুটিরে সন্ন্যাসিনীর মতন জীবন কাটান। ভাবা যায়? সত্যি টাপুরদি, এই গল্পগুলো ইতিহাস বইয়ে থাকে না। এই যে লুৎফুন্নিসা বা হীরা, এদের লড়াইয়ের ইতিহাস কেউ লেখে না। কিছুক্ষণ চুপ করে থেকে টাপুরদি বলল, চল মিতুল, ইতিহাসের ঋণ একটু শোধ করার চেষ্টা করা যাক। দেখি ফাঁকফোকরগুলো একটু ভরা যায় কিনা। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ সহায়, রাধা গোবিন্দ ব্রত কথা। শত্রুর বিদ্বেষ বশে যায় যদি প্রাণ, বসুদেব সন্তানেরে করিবারে ত্রাণ। নন্দেরে তুলি দিলা শিশু প্রাণাধিকে, বক্ষ বিদারিত হয় পুত্র ব্যতিরিকে। ভুলিলে সন্তানতার সত্য পরিচয়, স্মৃতি ফিরাইবে যেন চিহ্ন জ্যোতির্ময়। ঘনশ্যাম কর্তব্য তার অবশ্য করিবে, শিশুরে বংশধারা ফিরাইয়া দিবে। এই মর্মে ঘনশ্যাম করিয়া শপথ, রাখিল গচ্ছিত চিহ্ন রচিয়েহ পদ। যেমতি শুক্তি বুকে মুক্তা থাকে সুখে, রাজ চিহ্ন শ্রী গোবিন্দ ধরিলেন বুকে। যতদিন চন্দ্র সূর্য আকাশেতে রবে, ঘনশ্যাম রক্ত সদা সত্য কথা কবে। লোভ দেশ করি ত্যাগ রাজানুজ্ঞাসার, শপথ করিনু ঘনশ্যাম বারংবার। এখানে প্রথম 4টে লাইনে তো শ্রীকৃষ্ণের গল্প বলা হয়েছে, তাতে কোনো ভুল নেই। কৃষ্ণের প্রাণ বাঁচাতে বসুদেব তাকে নন্দরাজের হাতে তুলে দিচ্ছেন। আলোকের গল্প অনুসারে আমরাও দেখলাম যে
সিরাজের ছেলের প্রাণ বাঁচাতে একইভাবে তাকে ময়মনসিংহের এক জমিদারের হাতে তুলে দিয়েছিলেন মোহনলাল। ওমা, ঠিক তো, এইভাবে তো ভেবে দেখিনি। এইবার আসা যাক পরবর্তী 4টে লাইনে। মিতুল, একবার পড় তো। ভুলিলে সন্তানতার সত্য পরিচয়, স্মৃতি ফিরাইবে যেন চিহ্ন জ্যোতির্ময়। ঘনশ্যাম কর্তব্য তার অবশ্য করিবে, শিশুরে বংশধারা ফিরাইয়া দিবে। এরকম কোনো গল্প কিন্তু শ্রীকৃষ্ণের কোনো গল্পে আমরা পাই না। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে এই লাইনগুলো, পার্টিকুলারলি এই লাইনগুলো সিরাজের ছেলের জন্যই লেখা হয়েছে? মানে ঘনশ্যাম আচার্য জানতেন শিশুটিকে লুকিয়ে ফেলা হবে। হয়তো মোহনলালের আশা ছিল এই শিশু বড় হয়ে শক্তি সংগ্রহ করবে একদিন এবং তার ঋত সাম্রাজ্য সে পুনরুদ্ধার করবে। সেই মতো ঘনশ্যাম আচার্যের কাছে কোনো একটি চিহ্ন বা দলিল সযত্নে বিশ্বাস করে গচ্ছিত রেখেছিলেন তিনি। যদি সেই শিশুটি বড় হয়ে নিজের আসল পরিচয় ভুলেও যায়, তবু সেই চিহ্ন দেখলে সে নিজের পরিচয় সম্পর্কে অবগত হবে। ঘনশ্যাম আচার্য মোহনলালের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন তিনি তার কর্তব্য করবেন, বংশের চিহ্ন যোগ্য উত্তরাধিকারীকে ফিরিয়ে দেবেন। ইয়েস মিতুল, এটাই বলা হয়েছে বলে উত্তেজিত হয়ে টাপুরদি বিছানার গদিতে এক ঘুষি মারল। তারপর বলল, এর পুরো ক্রেডিট আলোকের। ওর গল্প না শুনলে কোনোদিনও এই ধাঁধার উত্তর আমি পেতাম না। এবার বাকি অংশটা পড়, বাকি অংশটা। এই মর্মে ঘনশ্যাম করিয়া শপথ, রাখিল গচ্ছিত চিহ্ন রচিয়ে হোপ। যেমতি শুক্তি বুকে মুক্তা থাকে সুখে, রাজু চিহ্ন শ্রী গোবিন্দ ধরিলেন বুকে। যতদিন চন্দ্র সূর্য আকাশেতে রবে, ঘনশ্যাম রক্ত সদা সত্য কথা কবে। লোভ দেশ করি ত্যাগ রাজানুজ্ঞাসার, শপথ করিনু ঘনশ্যাম বারংবার। রাইট, সেই কথাই বলা হয়েছে রে। ঘনশ্যাম আচার্য ছিলেন একজন রাজভক্ত প্রজা। ছত্রে ছত্রে তার রাজভক্তি ফুটে উঠেছে। যেমতি শুক্তি বুকে মুক্তা থাকে সুখে, রাজচিহ্ন শ্রী গোবিন্দ ধরিলেন বুকে। এই লাইন দুটো ফলো কর মিতুল, এর আসল অর্থ কি? মাই গড ঠাকুরদি, আমি যা ভাবছি তাই কি? মানে এটা কি সত্যি কোনো গুপ্তধনের হদিশ? হদিশ তো বটেই মিতুল, কিন্তু কিসের হদিশ সেটা এখনই বলা যাচ্ছে না। আরে টাপুরদি, প্রথম পাঁচালিটা মনে আছে তোমার? কি যেন হীরা মানিকের কথা লেখা ছিল না ওতে? কি যেন হীরা মানিকের ঘনশ্যাম জমিদার। এর মানেই তো হলো ঘনশ্যাম আচার্যর কাছে হীরা মানিক আছে। এখানেও তো লেখা আছে জ্যোতির্ময় চিহ্ন। আজই হতে দেবভোগে সব অধিকার, হীরা মানিকের ঘনশ্যাম জমিদার। বেশ কিছুক্ষণ ভ্রু কুঁচকে চিন্তা করলো টাপুরদি। লাইনগুলো বারবার পড়ছে দেখলাম। তারপর টাপুরদির মুখে হঠাৎই আলো জ্বলে উঠল। রাইট, পাঁচালির লাইনগুলো দেখতো একবার মিতুল। প্রতি অল্টারনেট লাইনে দাঁড়ি আর ডাবল দাঁড়ি ব্যবহার করা হয়েছে। এটাই পাঁচালির জেনারেল ফরম্যাট। এবার ধর, যদি আমি অধিকার শব্দটার পর থেকে দাঁড়িটা উঠিয়ে দিই, তার পরিবর্তে হীরা মানিকের শব্দটার পরে একটা কমা বসাই, তাহলে কি দাঁড়ালো? আজই হতে দেবভোগে সব অধিকার হীরা মানিকের, ঘনশ্যাম জামিনদার। বুঝলি কিছু? উফ, কি অসাধারণ বুদ্ধিমান ছিলেন ভদ্রলোক। হীরা মানিক মানে এখানে ধনরত্ন নয় রে মিতুল। হীরা মানিক হলো হীরার মানিক, অর্থাৎ হীরার ছেলে। কিছু বুঝলি মিতুল? আমাদের ধারণাই ঠিক। উফ, আলোক সত্যি জিনিয়াস। অর্থাৎ হীরার ছেলে মানে সিরাজের বংশধর ফিরে এলে ঘনশ্যাম আচার্য তাকে তার বংশের চিহ্ন দিতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন এই পাঁচালির মাধ্যমে। একদমই তাই রে মিতুল।
ঘনশ্যাম আচার্য তার প্রতিজ্ঞাপত্রটি পাঁচালীর ফরম্যাটে লিখেছিলেন, সম্ভবত এই ভেবে যে প্রথমত যদি মির্জাফরের লোকেদের হাতে পড়েও তারা হয়তো সন্দেহ করবে না কিছু, আর দ্বিতীয়ত প্রতি রাস উৎসবে আচার্য বংশে এই পাঁচালী পড়া হয়। এর মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম এই প্রতিজ্ঞাকে পাঠ করে ও মনে রাখে। এটা কোনো পাঁচালী নয় রে, এটা একটা দলিল, ইতিহাসের মিসিং লিংক। আচ্ছা সুবিনয় বাবু, আপনাদের প্রতিষ্ঠিত গৃহদেবতা রাধা গোবিন্দের যে মূর্তি আছে সেটার আনুমানিক বয়স কত হবে? সুবিনয় বাবুকে জিজ্ঞাসা করলো টাপুরদি। এটা তো বহু পুরনো, ঘনশ্যাম আচার্যের সময় থেকেই এটা আছে। আসলে ঘনশ্যাম আচার্যের সময় আমাদের বংশের নাম যশ, অর্থনৈতিক অবস্থা উন্নতির সর্বোচ্চ শিখরে ওঠে। এই বাড়ি তিনিই তৈরি করান, এই অষ্টধাতুর মূর্তিও তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, আপনি কিছু যদি মনে না করেন মূর্তিটা একবার দেখতে পারি কি? হ্যাঁ, সে তো পারিনি, কিন্তু আজ তো দেবতা শয়ান হয়ে গেছে। কাল সকালে স্নান টান করে ধোয়া কাপড় পরে শুদ্ধ হয়ে মন্দিরে ঢুকতে পারবেন। বেশ বেশ, তাই হবে, কালই দেখব। কিন্তু মন্দিরে রাতের তালা দেওয়া থাকে তো? হ্যাঁ, তা তো থাকেই। বেশ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা জানার ছিল। প্রথম যখন ব্রিটিশ ইতিহাসবিদ পিটার নিউম্যান আপনাদের এখানে আসেন, তিনি আপনাদের সম্বন্ধে কিভাবে জানতে পারেন? কিছু বলেছিলেন উনি সে ব্যাপারে? হ্যাঁ, বলেছিলেন হাজারদুয়ারিতে কোন এক লোকাল গাইডের কাছে জেনেছেন। আমি আর কিছু খুঁটিয়ে জিজ্ঞাসা করিনি। আচ্ছা আচ্ছা, ওর লেখা বইটার নাম বলতে পারবেন? দ্য ব্যাটেল অফ প্লাসি, বিফোর অ্যান্ড আফটার। আমার কাছে আছেও এক কপি, শোভন কিনে এনেছিল কলকাতা থেকে। পড়বেন? হ্যাঁ, খুব ভালো হয়, প্লিজ দেবেন বইটা। সুবিনয়বাবু ভিতরে গিয়ে বইটা হাতে নিয়ে ফিরলেন কিছুক্ষণের মধ্যে। বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল টাপুরদি। তারপর ধন্যবাদ জানিয়ে বইটা নিয়ে ঘরে ফিরে এলাম। বইটা খুলে দুটো বালিশে হেলান দিয়ে বিছানায় গুছিয়ে বসল টাপুরদি। রাত 3:30 নাগাদ টয়লেটে যাবার জন্য উঠেছিলাম একবার। দেখলাম টাপুরদি তখনও বইয়ে ডুবে আছে। সকালে ঘুম থেকে উঠলাম 7:30 নাগাদ। টাপুরদি ঘুমোচ্ছে, তাই আর ডাকলাম না। সারা রাত জেগে পড়েছে জানি আমি। দরজায় টোকার শব্দে দরজা খুলে দেখি শোভনের মা মৃন্ময়ী দেবী চায়ের ট্রে হাতে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে হেসে বললেন, গুড মর্নিং। ঘুম ভেঙেছে? আচ্ছা, আপনারা আজ রাধা গোবিন্দের মূর্তি দেখতে চেয়েছেন শুনলাম। 9টা নাগাদ ঠাকুরমশাই আসবেন, নিত্য পূজা শুরু হবে। তার আগে স্নান করে মন্দিরে এসে রাধা গোবিন্দকে দেখতে পারেন। অগত্যা টাপুরদিকে ডেকে তুললাম। দুজনে স্নান সেরে ধোয়া জামা কাপড় পরে যখন বাড়ির ভিতরের মন্দিরে পৌঁছলাম, তখন ঘড়িতে 8:15 বাজে। মৃন্ময়ী দেবী মন্দিরেই ছিলেন। বললেন, জুতো ওইদিকে খুলে ভেতরে আসুন। ভিতরে ঢুকতেই চোখে পড়ল রূপোর সিংহাসনে প্রায় 1 ফুটের কাছাকাছি লম্বা অষ্টধাতুর তৈরি রাধাকৃষ্ণের যুগল মূর্তি। নিত্য পরিচর্যার ফলে নতুনের মতো চকচক করছে। দেখে কি বলবে এই মূর্তি 250 বছরেরও বেশি পুরনো। প্রণাম সেরে টাপুরদি বলল, কিছু মনে করবেন না, কিন্তু মূর্তিটা আমাদের একটু হাতে নিয়ে ধরে দেখতে হবে। মৃন্ময়ী দেবীর মুখ দেখে বুঝলাম দোলাচলে ভুগছেন। তারপর কিছুটা দ্বিধা ভরেই বললেন, ঠিক আছে, দেখুন। টাপুরদি এগিয়ে গিয়ে
মূর্তিটার গলা থেকে ফুলের মালাগুলি খুলে নিয়ে পাশে রাখল। পরবর্তী প্রায় আধ ঘন্টা ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখল যুগল মূর্তির প্রতি বর্গ ইঞ্চি স্থান। যখন উঠে এলো লক্ষ্য করলাম টাপুরদির চোখে মুখে স্পষ্ট হতাশা। মন্দির থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলাম, কি হলো টাপুরদি? না, পেলাম না রে। পুরো মূর্তিটাই নিরেট, কোথাও কোনো গুপ্ত পকেট বা খাঁজ কিছুই নেই যেখানে কিছু লুকোনো যেতে পারে। সে কি, তুমি শিওর? 100% শিওর। আমি তো ভালো করে চেক করেছি, কিচ্ছু নেই রে। আমার আগেই বোঝা উচিত ছিল। যে দেবমূর্তি নিত্য পুজো পায়, নিয়মিত যত্ন হয়, অভিষেক হয়, তাতে কিছু লুকোতে চেষ্টা করলে এত বছরে কেউ না কেউ তো সেটা ধরে ফেলতই। না রে মিতুল, আমাদের ক্যালকুলেশনে কোথাও একটা ভুল হচ্ছে। ভাবতে হবে মিতুল, আরো ভাবতে হবে, আরো ভাবতে হবে। আচ্ছা, এমনও তো হতে পারে 250 বছরে কেউ না কেউ জিনিসটা পেয়ে গেছে। না, টেকনিক্যালি সেটা সম্ভব নয়, কারণ রফিক চাচার কাছ থেকে বইটা হাতে না পাওয়া পর্যন্ত জিনিসটা উদ্ধার করা অসম্ভব। এতদিন যেহেতু বইটা রফিক চাচার কাছেই ছিল, সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে কেউ জিনিসটা এখনো পায়নি। সকালে অর্জুনদা এসে জানালো মুর্শিদাবাদ থানার ইনচার্জ অর্জুনদার এক সিনিয়র, নাম পূর্ণেন্দু দাস, অর্জুনদাকে বেশ স্নেহ করেন। ব্রেকফাস্ট সেরে টাপুরদি বেরোলো অর্জুনদার সঙ্গে থানায়। আমি যাব না বলাতে বলল, বেশ, তাহলে ঘরে বসে পিটার নিউম্যানের বইটা বরং উল্টে পাল্টে একটু দেখ। দারুণ বই, বুঝলি? এত সুন্দরভাবে পলাশীর আগে ও পরের মুর্শিদাবাদের সামাজিক ও রাজনৈতিক চিত্র তুলে ধরেছেন। পড়লে মনে হয় তিনি নিজেই সেখানে উপস্থিত থেকে সমস্ত কিছু প্রত্যক্ষ করেছেন। বইয়ের মুখবন্ধে দেখলাম ভদ্রলোকের এক পূর্বপুরুষ এদেশে এসেছিলেন ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে চাকরির সুবাদে। এদের সম্বন্ধে নিউম্যান সাহেবের নাকি বেশ আবেগ কাজ করে। টাপুরদি বেরিয়ে যেতে বইটা নিয়ে বসলাম। পড়তে পড়তে ডুবে গেলাম বইয়ের পাতায়। বুঝলাম কেন টাপুরদি সারা রাত ধরে পড়েছে বইটা। ইংরেজিতে একটা কথা আছে, আনপুটডাউনেবল। এই বইটা আক্ষরিক অর্থেই তাই। কোনো নন ফিকশন বইও যে ফিকশনকে বলে বলে 10 গোল দিতে পারে, বইটা না পড়লে জানতাম না। সত্যি মনে হচ্ছিল সব যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। সংগ্রহে রাখার মতোই বই। ঠিক করলাম কলকাতায় ফিরেই কিনে নেব বইটা। টাপুরদিরা ফিরল দুপুর 2টো নাগাদ। শোভন এসে বলল মৃন্ময়ী দেবী সকলকে খেতে ডাকছেন। অর্জুনদা বলছিল বাইরে খেয়ে নেবে। মৃন্ময়ী দেবী শুনলেন না, জোর করে সামনে বসিয়ে খাওয়ালেন সকলকে। খাওয়া শেষে শোভন এলো আমাদের ঘরে। কাঁচু মাচু মুখে বলল, টাপুরদি, বাবা তোমায় বলেননি জানি, কিন্তু ম্যালকম ফোন করেছিল, বইটা চাইছে, নানা রকম থ্রেট দিচ্ছে। সবাই খুব ভয়ে আছে। বাবার হাই ব্লাড প্রেশার, হার্টেরও সমস্যা আছে। কি যে বিপদে পড়লাম। দিয়ে দিতে বলো। হ্যাঁ, দিয়ে দেব? হ্যাঁ, আর তুমি বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। বেচারা শোভন ভীত বিহুবল মুখে জড়সড় হয়ে চেয়ারে বসল। টাপুরদিও পারে, ভয় পাইয়ে দিয়েছে ছেলেটাকে। আচ্ছা শোভন, একটু ভেবে উত্তর দাও। হ্যাঁ, তোমাদের বংশের রাধা গোবিন্দের প্রতিষ্ঠা করেছিলেন ঘনশ্যাম আচার্য। আর কোথাও কি তিনি কোনো মন্দির বা অন্য কোথাও কোনো রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করেছিলেন? হ্যাঁ, তো আমাদের বংশের রাস উৎসব যখন কলেবরে বাড়তে থাকে, তখন আর সেটা বাড়ির ভিতর হতো না। এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আমাদের বংশের প্রতিষ্ঠিত মন্দির আছে। সেখানে প্রতি বছর রাস উৎসব হয়, নিত্য পুজোও হয়। গ্রেট!
আমাদের সেখানে এখনই একবার যেতে হবে, দেরি করা যাবে না। এই মিতুল, ওঠ। আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মন্দিরে। দুপুরবেলায় মন্দির বন্ধ থাকে। মন্দিরের একটা চাবি সুবিনয়বাবুর কাছে থাকে, যেটা শোভন সঙ্গে নিয়ে এসেছে। চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম আমরা। পুরনো পোড়ামাটির টালির দেওয়াল, ভিতরে পিতলের রাধা গোবিন্দ মূর্তি। আকারে বাড়ির মন্দিরের অষ্টধাতুর মূর্তির চেয়ে ইঞ্চিখানিক বড়, গঠনও কিছুটা পৃথক। আমরা ভিতরে ঢুকতেই টাপুরদি ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। দুহাত কপালের সামনে জোর করে টপ করে প্রণাম সেরে মঞ্চের উপর যেখানে দেবতার মূর্তি রয়েছে সেখানে উঠে গেল। তড়িৎ গতিতে দেবতার গলার মালা অন্যান্য গয়না খুলে আমার হাতে দিল। আমার বুকের ভিতরে রীতিমতো ভূমিকম্প হচ্ছে। কেউ টের পেলে হাড়গোড় কিচ্ছু আস্ত থাকবে না। কিন্তু পরিশ্রম বৃথাই গেল। অনেকক্ষণ খোঁজার পরেও কিচ্ছু পাওয়া গেল না। ক্লান্ত অবসন্ন টাপুরদি হতাশ হয়ে মণ্ডপের উপরেই দুই হাতে মুখ ঠেকে বসে পড়ল। টাপুরদির এরকম চেহারা আমি আগে কখনো দেখিনি। অর্জুনদা এগিয়ে গিয়ে টাপুরদির কাঁধে হাত রাখল, বলল, চল টাপুর। ইস, এরকম ভুল হলো? এরকম হওয়ার তো কথা নয়, এখানেই তো থাকার কথা। হতাশ চোখে অনুজ্জ্বল আলোয় মন্দিরের ভিতর আলগাভাবে চোখ বোলালো টাপুরদি। তারপর বলল, চলো যাওয়া যাক। মন্দির থেকে বেরিয়ে এসে শোভন তালা লাগালো দরজায়। সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ টাপুরদি বলল, 1 মিনিট। শোভন, দরজা খোলো, কুইক। শোভন হতভম্ব চোখে টাপুরদির দিকে তাকিয়ে আবার ঘুরে দাঁড়িয়ে দরজা খুলল। তারপর বলল, টাপুরদি, আর কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাই চলে আসবেন, লোকজনও আসতে শুরু করবে, যা করবে তাড়াতাড়ি করো। দ্রুত ভেতরে ঢুকলাম আমরা। টাপুরদি আবার দরজা বন্ধ করলো ভিতর থেকে। তারপর দেব মূর্তির পিছনে গিয়ে দাঁড়ালো। দেয়ালে টালির গায়ে 4 হাত বিশিষ্ট শঙ্খ চক্র গদা পদ্ম শোভিত বিষ্ণু মূর্তি খোদিত আছে। টাপুরদি বলল, মিতুল, তোর ব্যাগ থেকে নাইফ আর চিজেলটা দে, তাড়াতাড়ি। আমার ব্যাগ থেকে চটপট জিনিসগুলো বার করে টাপুরদির হাতে দিলাম। অর্জুনদাও এগিয়ে গেল। টাপুরদি আর অর্জুনদা মিলে সন্তর্পণে যথেষ্ট সাবধানতার সঙ্গে মিনিট 15 মধ্যে টালিটা অক্ষত অবস্থায় খুলে ফেলল। আমি আর শোভন নিচে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে দেখলাম ভিতরে একটা ছোট্ট ফোকরের ভিতর একটা খুব ছোট কাঠের বাক্স রাখা। বাক্সটা নামিয়ে আনলো অর্জুনদা। খুলে দেখলাম ভিতরে একটা হলুদ সিল্কের কাপড় রোল করে সযত্নে গুটিয়ে রাখা। আমার ব্যাগ থেকে ডেনড্রাইট আঠা বার করে টাপুরদির হাতে দিলাম। দ্রুত হাতে টালিটা আবার যথাস্থানে আটকে দিল টাপুরদি। বলল, শোভন, এটাকে সিমেন্ট দিয়ে ভালোভাবে লাগানোর ব্যবস্থা করতে হবে। শ্রী শ্রী রাধা গোবিন্দ সহায়। ঘনশ্যাম বলে শোনো আশ্চর্য বচন, ভক্তবর ধৈর্য রাখি করো হে শ্রবণ। নন্দলাল ফিরবে যবে মথুরায়, আপনার পরিচয় খুঁজি যেন পায়। যেমতি রোহিণী দেবী বংশরক্ষা লাগি, জঠরেতে ঠাঁই দিলা সপত্নী পুত্রকে। বিমাতার স্নেহ হতে কভু নয় বঞ্চিত, মাতৃ আশীর্বাদ লোভী রাজ্য করস্থিত। হিন্দু সতী পাইলা ঠাই রাজ শ্রীচরণে, বৃদ্ধ রাজার আশীর্বাদ রাখিও স্মরণে। যেথা পিতা মাতা চিরশয়ানে শান্তিতে, সেই আশিস খুঁজি নিও আপনে চিনিতে। পিতৃপদধূলি লোভে সম্ভ্রমে পুজিও, সেথা হতে কয়পদ বামেতে যাইও। পিঠেতে খঞ্জর রাজে যেজন মারিল, রাজ পরিচয় তারি মস্তকে রাখিল। ঘনশ্যাম বলে হোক জয় বাঙ্গালার, রাজ কৃপা যেন থাকে অগাধ অপার। ব্রতকথা সমাপ্ত।
সন্ধে 7:30 বাজে। বাড়ি ফিরে এসেও বুকের ধুকপুকানি থামছে না যেন। টাপুরদি মন্দিরে পাওয়া পাঁচালিটা নিয়ে ডুবে আছে। আমি, শোভন আর অর্জুন দাও ঝুঁকে আছি পাঁচালির উপর। শুধু মনে হচ্ছে যদি সেই সময় কেউ মন্দিরে এসে ঢুকতো, আজ আমাদের কপালে কি ছিল কে জানে। টাপুরদি মাঝে মাঝে বড্ড বেশি রিস্ক নিয়ে ফেলে। তাকিয়ে দেখলাম টাপুরদির মুখের মেঘ অনেকটা কেটে গেছে। অর্জুনদার মুখেও হাসি দেখলাম। তার মানে দুজনই ধাঁধার জট ছাড়িয়ে ফেলেছে। হীরার ছেলের বিমাতা কে মিতুল? কে? সিরাজের তো শুনেছি 3-4 জন বেগম ছিল। তবে সিরাজের বেগম বললে তোর প্রথম কার কথা মনে আসে? লুৎফুন্নেসা, অফকোর্স। রাইট, লুৎফুন্নেসা। পলাশির যুদ্ধের পর লুৎফুন্নেসা ও পরিবারের অন্যান্য মহিলাদের ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখা হয়। লুৎফুন্নেসা পরে মুর্শিদাবাদে ফিরে আসেন এবং বাকি জীবনটা তিনি মুর্শিদাবাদেই কাটান। এবার এটা দেখ, যেথা পিতা মাতা চিরশয়ানে শান্তিতে, পিতৃ পরিচয় খুঁজো আপনে চিনিতে। কোথায় পিতামাতা শান্তিতে চিরশয়ানে আছে মিতুল? কোথায় আবার? সমাধিতে। আর সমাধি কোথায়? খোশবাগ। বলে উঠল শোভন। আর দেরি নয়, আজ রাতেই যেতে হবে। লাফিয়ে উঠে দাঁড়ালো টাপুরদি। আজই? কেন? কাল সকালে গেলে হবে না? না রে, আমি কোনো রিস্ক নিতে চাই না। কিসের রিস্ক? তুমি কি ভয় পাচ্ছ ম্যালকামের লোকেরা আগেই গুপ্তধন উদ্ধার করে ফেলবে? টাপুরদি উত্তর দিল না। ভ্রু কুঁচকে কিছু ভাবল কিছুক্ষণ। তারপর অর্জুনদার দিকে চেয়ে বলল, তুমি কি চলে যাবে মিরপুর? তোমার তো কাল ফ্লাইট। না, এখন যাব না। আজকে নৈশ অভিযানটা মাঝপথে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আরে বাবা, সেসবের আগে ধাঁধার উত্তরটা আমায় বলবে তো নাকি? তুই নিজে মাথা খাটা। আচ্ছা বলতো, লুৎফুন্নেসা বেগম মুর্শিদাবাদে ফিরে এসে কোথায় ছিলেন জীবনের বাকি দিনগুলো? খোশবাগের সমাধিতে। আবার শোভন উত্তর দিল। ও একে মুর্শিদাবাদের ছেলে, তার উপর ইতিহাসের ছাত্র। ঠিক, একদম ঠিক বলেছ শোভন। খোশবাগের সমাধি ক্ষেত্রে থেকে সন্ন্যাসিনীর মতো জীবন অতিবাহিত করেন তিনি। সমাধি ক্ষেত্রের বাগানের দেখাশোনা করতেন, রাতে সমাধিগুলোতে ধূপ জ্বালতেন, নামাজ পড়তেন। তাঁর মৃত্যুর পর সিরাজের পাশেই সমাধিস্থ করা হয় তাকে। তার মানে গুপ্তধন খোশবাগে আছে? লাফিয়ে উঠলাম আমি। যদি সেটা আদৌ কোনো গুপ্তধন হয় তো। ঘড়ির কাঁটায় রাত 11টা বাজছে। খোশবাগের সামনে এসে দাঁড়ালো আমাদের গাড়ি। পেছনের দরজা দিয়ে নবাব আলীবর্দী খুশির বাগানে পা রাখলাম আমরা। এই বাগানের প্রতিটি ফুল একসময় বেগম লুৎফুন্নেসার স্নেহে ধন্য হয়েছে। কত ইতিহাস জড়িয়ে আছে এই বাগানের প্রতিটি ঘাসে। বেগম সাহিবার অবিরল অশ্রুতে নোনতা হয়েছে এখানকার মাটি। আজ দেখো কেমন নিজের হাতে সযত্নে সজ্জিত এই খোশবাগে স্বামীর পাশটিতে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন তিনি। আর ঠিক তার পাশেই অন্তিম শয্যায় শয়ান আলিয়া বেগম, অর্থাৎ হীরা। মৃত্যুর পরে বোধহয় আর ঈর্ষা দ্বন্দ্ব কিছুই থাকে না। নইলে একই পুরুষের প্রেমের জন্য অবিরত লড়াই করে যাওয়া দুই বোন আমিনা ও ঘসেটি বেগমও এভাবে পাশাপাশি শুয়ে থাকেন। সেই ঘসেটি বেগম যে কিনা নিজের বোনপো সিরাজের বিরুদ্ধে মীর জাফরের সঙ্গে হাত মিলিয়েছিলেন। আমরা এসে দাঁড়ালাম সিরাজ ও দৌলার সমাধির সামনে। পাঁচালির পংক্তিটা মনে পড়ল, পিতৃপদধূলি লোভী সম্ভ্রমে পুজিও। ঘনশ্যাম আচার্য এই পংক্তিটি সিরাজের পুত্রের উদ্দেশ্যে লিখেছিলেন, সন্দেহ নেই। তার হয়তো আশা ছিল একদিন সিরাজের উত্তরাধিকারী ফিরে আসবে এই মুর্শিদাবাদে। কিন্তু কিসের সন্ধানে আজ এখানে এসেছি আমরা? কি এমন বস্তু সেটা
বৃদ্ধ রাজার আশীর্বাদ খুঁজে নিতে বলেছে, কিন্তু বৃদ্ধ কেন? সিরাজ তো খুব কম বয়সে মারা গিয়েছিল। তবে বৃদ্ধ রাজা কে? আলীবর্দী খাঁ? মাথা কাজ করছে না। অন্ধকারে টাপুরদি আর অর্জুনদা আগে আগে হাঁটছে, আমি আর শোভন ওদের পিছনে। শোভন ফিসফিস করে বলল, সত্যিই গুপ্তধন আছে গো মিতুলদি। কে জানে, চুপচাপ দেখে যাও। আমি আপাতত সেটাই করছি। সিরাজের সমাধি থেকে বাম দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূরে একটা কাঁঠালি চাঁপা গাছ। টাপুরদি সেই গাছের তলায় গিয়ে দাঁড়ালো, আঙুল দিয়ে গাছের তলায় নির্দেশ করে বলল, এখানে। শোনো, তুমি সরে দাঁড়াও, আমি খুঁড়ছি, বলল অর্জুনদা। নিস্তব্ধ খোসবাগে ঝিঁঝি ডাকছে। মাটি খোঁড়ার হালকা শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ কিছু খসখস শব্দ পেয়ে সকলে ঘুরে তাকালাম। অন্ধকারে কিছু চোখে পড়ল না। অর্জুনদা আবার মাটি খুঁড়তে শুরু করলো। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি আমরা। পরিশ্রমে দরদর করে ঘামছে অর্জুনদা। টাপুরদি বলল, আচ্ছা এবার তুমি সরো, আমি করছি। অর্জুনদা মাথা নেড়ে মানা করল। এবার খুব কাছেই বেশ কিছু পায়ের শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালাম আমরা। অন্ধকারে মুখ ভালো বোঝা না গেলেও দেখলাম প্রায় 9-10 জন লোক ঘিরে ফেলেছে আমাদের। একজন লম্বা চওড়া লোক বলল, Hey, all of you, step aside, quick. অর্জুনদা খোঁড়া বন্ধ করে ঘুরে দাঁড়ালো। এই পরিস্থিতিতেও টাপুরদির গলায় মৃদু হাসির শব্দ পেলাম। বলল, আরে মিস্টার নিউম্যান যে এসে গেছেন দেখছি। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। মিস্টার নিউম্যান মানে পিটার নিউম্যান? কি সাংঘাতিক! তাহলে কি ম্যালকম নয়? পিটার নিউম্যান ছিলেন সব কিছুর পিছনে। Don't waste my time. Step aside, I say. যা বাবা, আপনি বললেই আমরা সরে যাব? আপনি এদেশের অতিথি, একটু যত্ন আত্তি করবো না? Stupid young lady, you don't know who I am. হিমা, কেন জানবো না? আপনি পিটার নিউম্যান, হিস্ট্রির প্রফেসর, গবেষক, কালেক্টর। কিন্তু এসব ছাড়াও আপনার আরেকটা পরিচয় আছে। আপনি জন নিউম্যানের বংশধর। সেই জন নিউম্যান যিনি পলাশির যুদ্ধে ক্লাইভের সেনাবাহিনীর একটা ট্রুপের দায়িত্বে ছিলেন। সেনাপতি মোহনলালকে তিনিই জখম করেন। কি ঠিক বলছি তো? আরো অনেক কথা আমি জানি আপনার সম্বন্ধে। অবাক হয়ে টাপুরদির দিকে তাকালাম। নিউম্যান সাহেবের বই পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম সেদিন, কিন্তু এই সব কথা তো সেই বইয়ে লেখা ছিল না। তাহলে কোত্থেকে জানলো টাপুরদি? হঠাৎ মনে পড়ল, বইটা সারা রাত ধরে পড়ে পরদিন সকালেই অর্জুনদার সঙ্গে বেরিয়েছিল টাপুরদি। সেটা কি এই সব তথ্য সংগ্রহ করতে? পিটার নিউম্যানের লোকেরা আমাদের ঘিরে ফেলেছে চারদিক দিয়ে। অন্ধকারের ভিতর থেকে একজন অল্প বয়সী শ্বেতাঙ্গ যুবক এসে দাঁড়ালো নিউম্যানের পাশে, মুখে বিচ্ছিরি অশালীন হাসি। শোভন বিড়বিড় করে বলল, ম্যালকম। টাপুরদি শুনতে পেয়েছে শোভনের কথা, বলল, না শোভন, এ কোনো ম্যালকম রাইট টাইট নয়। এ হলো পিটার নিউম্যানের ছেলে স্টিভ নিউম্যান। তোমাদের গোড়া থেকেই মিথ্যে পরিচয় দিয়েছিল। খুব বেশি জেনে গেছো দেখছি ইয়াং লেডি। তুমি সত্যি বেশি বুদ্ধিমতী, তবে আমি আবার বেশি বুদ্ধিমতী মহিলাদের পছন্দ করি না। আমাদের এই দেশে বুদ্ধিমতী মেয়েদের সংখ্যা কিন্তু নিতান্ত কম নয় মিস্টার নিউম্যান। আজ থেকে 250 বছর আগেও এক বুদ্ধিমতী মহিলা আপনাদেরই এক পূর্বপুরুষকে ঘোল খাইয়েছিলেন। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে টাপুরদি একমাত্র হাসতে পারে। স্টিভ নিউম্যান ততক্ষণে এগিয়ে এসেছে আমাদের একেবারে কাছে।
আমার গায়ের কাজ ঘেঁষে এসে হাত বাড়িয়ে আমার হাতটা ধরতে যেতেই লাফিয়ে পিছিয়ে গেলাম। আর সেই সুযোগে অর্জুনদা হাতের কোদালের পিছনের ভোঁতা অংশটা দিয়ে স্টিভের হাঁটুতে মারল একবারই। ছিটকে পড়ে হাঁটু দুমড়ে মাটিতে বসে পড়ল স্টিভ নিউম্যান। ততক্ষণে দলের অন্যান্য লোকেরা ঘিরে ফেলেছে আমাদের। পিটার নিউম্যান এগিয়ে গিয়ে বাঘের মতো বিশাল থাবা দিয়ে টাপুরদির গাল চেপে ধরল। অন্য হাতে একটা চকচকে পিস্তল। অর্জুনদা এগোনোর চেষ্টা করতেই একজন মুষ্কো মতো লোক পিছন থেকে রিভলভারের বাট দিয়ে মাথায় জোরে মারল। দেখলাম অর্জুনদার কপাল কেটে দর দর করে রক্ত পড়ছে। ওদের কাছে আগ্নেয়াস্ত্র আছে। আমার পিছনে একজন দাঁড়িয়ে। সন্তর্পণে নাড়াচাড়া না করে ব্যাগের চেনটা খুললাম। হাতে ঠেকল চিজলটা। ভগ্নাংশ মুহূর্তের মধ্যে আমার পিছনের লোকটা কিছু বুঝে ওঠার আগেই পিছু ফিরে চিজলটা চালিয়ে দিলাম। হঠাৎ আক্রমণে লোকটা কিছুটা বেসামাল হয়ে পড়ল। চিজেলের আঘাতে পেটে হাতে কেটে রক্ত ঝরছে লোকটার। বাকিরাও হঠাৎ কিছুটা বিপর্যস্ত ও অন্যমনস্ক হয়ে পড়েছে। সেই সুযোগে টাপুরদি ঝাঁপিয়ে পড়ে পিটার নিউম্যানের হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে তার মাথায় ঠেকালো। অর্জুনদা মুহূর্তের মধ্যে হুইসেল বাজালো। পিল পিল করে একদল পুলিশ এসে ঘিরে ফেলল পুরো জায়গাটা। পিটার ও স্টিভকে কবজা করার পর বাকিদের সামলাতে পুলিশের বেশি সময় লাগলো না। সব লোকাল ভাড়ার টাট্টু। অফিসার পূর্ণেন্দু দাস বললেন, অর্জুন, সংঘমিত্রা ম্যাডাম, আপনারা ঠিক আছেন তো? টাপুরদির মাথা নেড়ে একটু হাসল। তারপর বলল, পিটার আর স্টিভ নিউম্যানের এগেনস্টে চার্জশিট বানাতে কোনো হেল্প দরকার হলে বলবেন স্যার। আপনি না থাকলে আজ কিছুতেই এদের ধরা সম্ভব হতো না। আসল জিনিসটা কোথায়? আদৌ কি কিছু আছে? কাঁঠালি চাপা গাছের থেকে একটু দূরে হেঁটে এগোলো টাপুরদি। পেছনে আমরা। পায়ের নিচে নরম সবুজ ঘাসের গালিচা। কয়েক পা এগোতেই চোখে পড়ল খোলা বাগানের মাটিতে একটু সাদামাটা একটা সমাধি। টর্চের আলোয় নাম দেখলাম দান শাহ ফকির। নামটা চেনা লাগলেও সেই মুহূর্তে মনে পড়ল না কে এই ব্যক্তি। মিতুল, এদিকে এদিকে টর্চটা ধর। অর্জুন, কোদালটা এদিকে আনো। এই যে এখানটা খুঁড়তে হবে বলে কবরের মাথার দিকটা দেখালো টাপুরদি। ঠিক সেই মুহূর্তে পংক্তি দুটো মনে পড়ে গেল। পিঠেতে খঞ্জর রাজে যেজন মারিল, রাজ পরিচয় তারই মস্তকে রাখিল। দান শাহ ফকির সেই ব্যক্তি যে নাজিমপুরের হাটে সিরাজকে চিনতে পেরে মিরানের লোকেদের গোপনে খবর দিয়েছিল। কিন্তু সেই বিশ্বাসঘাতকের কবর এই খোশবাগে কেন? কে কবরস্থ করেছিল তাকে এখানে? মির্জাফর, মিরান তাকে হত্যা করে এই খোশবাগের মাটিতেই শুইয়ে দিয়েছিল, যাতে সারা জীবন ধরে নিজের পাপের জন্য মনস্তাপে দগ্ধ হতে পারে সেই বেঈমান। দুজন পুলিশ কনস্টেবল টাপুরদির নির্দেশ মতো কোদাল নিয়ে সমাধির মাথার কাছে মাটি খুঁড়তে শুরু করলো। প্রায় 40 মিনিট ধরে খোঁড়ার পর মাটির থেকে প্রায় 2 হাত নিচে কোনো ধাতব এক বস্তুতে কোদালের আঘাতের শব্দ হলো। মাটি পরিষ্কার করে বার করে আনা হলো বস্তুটা। একটা ধাতুর তৈরি প্রায় 10 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি চওড়া বাক্স। তুলে এনে মাটি ঝেড়ে মনে হলো ধাতুটা রূপো হলেও হতে পারে। এত বছর মাটির নিচে থেকে কালো হয়ে গেছে। বাক্সর ডালাটা খুলতে বেগ পেতে হলো না। ভিতরের জিনিসটা সাবধানে বার করে আনলো টাপুরদি। মাঝরাতে অন্ধকারে টর্চের আলোয় ঝলমলিয়ে উঠল টাপুরদির হাতের জিনিসটা। একটা ছোরা। এত বছর মাটির নিচে থেকে ঔজ্জ্বল্য কিছুটা কমে এলেও ছোরার বাটে প্রথিত বহুমূল্য রত্নরাজি এই অন্ধকারেও জল করছে। তার মানে এই সেই চিহ্ন জ্যোতির্ময়। মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম সকলে। টাপুরদি টর্চের আলোটা ছোরার উপরে ফেললে দেখতে পেলাম ছোরার বাটে খোদাই করা নবাব আলীবর্দী খাঁয়ের নাম। বাক্সের ভিতর আরেকটি সবুজ রঙের সিল্কের কাপড় রোল করে রাখা। সেটার ভিতর ফার্সিতে কিছু লেখা আছে।
টাপুরদি মোবাইলে লিপিটির ছবি তুলে নিয়ে জিনিসগুলো বাক্সসহ পূর্ণেন্দুবাবুর হাতে দিয়ে বলল, এগুলো এখন সরকারি সম্পত্তি, কোনো মিউজিয়ামে রাখার ব্যবস্থা করবেন প্লিজ। মোহনলাল মুর্শিদাবাদ ছেড়ে পালানোর আগে রাতের অন্ধকারে নিজের বিশ্বস্ত ঘনশ্যাম আচার্যের কাছে এসে এই বাক্সটা রাখলেন। হয়তো তার আশা ছিল শক্তি সংগ্রহ করে তিনি আবার ফিরবেন, বা শিশুটি বড় হয়ে ঋতরাজ্য পুনরুদ্ধার করতে আসবে একদিন। ছোড়াটা আলীবর্দী খাঁয়ের, হয়তো সিরাজকে উপহার দিয়েছিলেন তিনি। উত্তরাধিকার হিসেবে সেই ছোড়ার অধিকার সিরাজের ছেলের। মোহনলালের হয়তো আশা ছিল আলীবর্দীর নামাঙ্কিত ছোড়া নিয়ে হীরার ছেলে নিজের বংশ পরিচয় ফিরে পাবে। ফার্সি লিপিটার মর্মোদ্ধার করা গেলে হয়তো আরও কিছু সত্য উদ্ঘাটন হবে আশা করা যায়। ঘনশ্যাম আচার্য শপথ করেছিলেন সিরাজের বংশধর ফিরে এলে তার পারিবারিক সম্পত্তি আলীবর্দী খাঁয়ের ছোড়া তার হাতে তুলে দেবেন তার বংশপরিচয় হিসেবে। মির্জাফর ও ব্রিটিশ গুপ্তচরেরা খ্যাপা কুকুরের মতো তখন তাদের খুঁজছে। তাদের মধ্যে আছে জন নিউম্যানের লোকেরাও। খবর পৌঁছে গেল তাদের কাছে যে মোহনলালের সঙ্গে ঘনশ্যাম আচার্যর নৈশ মোলাকাত হয়েছে। সে কথা কিন্তু চাপা রইল না। আর ঘনশ্যাম আচার্য তিনি লুকিয়ে রাখলেন সিরাজের স্মৃতিচিহ্ন। বেশ কয়েক বছর গেল। ধরে নেওয়া যেতে পারে ঘনশ্যাম আচার্যর ওপর নজরদারি অব্যাহত ছিল। তিনি বুঝলেন জিনিসটা তার কাছে রাখার বিপদ আছে, কিন্তু কাকে দেবেন? কাকে তিনি বিশ্বাস করে রাখতে দিতে পারেন এমন মূল্যবান সম্পত্তি? ভাবতে ভাবতে একজনের কথাই তার মাথায় এলো। এই মুর্শিদাবাদ শহরে এই জিনিসের মূল্য সেই মানুষটির থেকে বেশি আর কেউ বুঝবেন না। তিনি আর কেউ নন, তিনি হলেন লুৎফুন্নেসা বেগম। ততদিনে লুৎফুন্নেসা বেগম মুর্শিদাবাদে ফিরে এসেছেন। ব্রিটিশ হস্তক্ষেপে তাকে তাঁর ইচ্ছা অনুসারে খোশবাগি থাকতে দেওয়া হয়েছে। তিনি সকলের কাছে বেগম আম্মা। ঘনশ্যাম আচার্য সব কিছু খুলে বললেন বেগম আম্মাকে। দুজনে একসঙ্গে পরিকল্পনা করলেন। সেই মতো ঘনশ্যাম আচার্য পাঁচালী রচনা করে জায়গায় জায়গায় সেগুলো লুকিয়ে রাখলেন। আর বেগম আম্মা লুৎফুন্নেসা তিনি নিজে ছিলেন খোশবাগের বাগান গাছগাছালি দেখভালের দায়িত্বে। কি জানি কোন মনস্তত্ত্ব থেকে তিনি আলীবর্দী খাঁয়ের ছোড়া লুকিয়ে রাখলেন বিশ্বাসঘাতক দান শাহ ফকিরের কবরের মাথায়। হয়তো ফকিরকে মৃত্যুর পরে অন্তত কিছুটা পুণ্য করার সুযোগ দিতে চেয়েছিলেন তিনি, কিংবা হয়তো ভেবেছিলেন এই জায়গায় কেউ সন্দেহই করবে না। ঠিক কি ভেবে রেখেছিলেন তা তো এখন আর জানা সম্ভব নয়। কিন্তু টাপুরদি, পিটার নিউম্যান কেমন করে জানলেন এসব ইতিহাস? আমার ধারণা জানিস, জন নিউম্যান কোনো ডায়েরি বা কিছুতে সে সময়ের কাহিনী লিপিবদ্ধ করেছিলেন। কারণ পিটার নিউম্যানের বইতেও লেখা আছে তার পূর্বপুরুষের কথা, দেখেছিস নিশ্চয়ই। সেদিন রাতে বইটা পড়ার পরে ইন্টারনেটে কিছুটা তথ্য সংগ্রহ করি পিটার নিউম্যান সম্বন্ধে। তারপর আলোককে ফোন করি, বুঝলি। আলোক আমায় অনেক সাহায্য করেছে এই ব্যাপারে। পিটার নিউম্যান নিজে একজন অ্যান্টিক কালেক্টর, যথেষ্ট ধনী মানুষ। আলোকের সাহায্যেই জানতে পারি এর আগেও বিভিন্ন কালেকশনকে কেন্দ্র করে তিনি আইন ভেঙেছেন। এমনকি পুলিশি ঝামেলাও ফেস করতে হয়েছে তাকে। এই কারণেই আগে যে ইউনিভার্সিটিতে পড়াতেন সেই চাকরিটা যায়। পরে অবশ্য একটি প্রাইভেট কলেজে পড়াতে শুরু করেন। পলাশির যুদ্ধে ব্রিটিশদের একটি ট্রুপের দায়িত্বে ছিলেন জন নিউম্যান নামের এক সেনাপতি, সেটাও আলোকই আমাদের জানায়। সম্ভবত জন নিউম্যানের ছেড়ে যাওয়া কোনো ডায়েরি কিংবা চিঠি কিছু একটা পড়ে তিনি মুর্শিদাবাদে আসেন। মানুষটা ক্রিমিনাল হলেও কিন্তু পণ্ডিত লোক, চমৎকার লেখেন।
তুই তো পড়েছিস মিতুল। অর্জুন, তুমিও পড়ে দেখতে পারো, চমৎকার বইটা। কিন্তু তার ছেলে স্টিভ কিন্তু একেবারেই পেটি ক্রিমিনাল। খোঁজ নিয়ে জেনেছি ড্রাগ পেডলিং থেকে শুরু করে গুন্ডামি, ছিনতাই, কোনো কিছুতেই তার জুড়ি নেই। আচ্ছা টাপুরদি, ছোড়াটা তো সিরাজের বংশধরের জন্য রাখা হয়েছিল। সিরাজের কোনো বংশধর কি বেঁচে নেই? হীরার সেই ছেলেটির কি হলো? দেখ, সত্যি মিথ্যে জানি না, তবে শোনা যায় ময়মনসিংহের এক জমিদার তাকে দত্তক নিয়েছিলেন। আলোকের মুখে তো সেই গল্প তুইও শুনলি। তার বংশধরেরা কে কোথায় এখন আছে কেউ জানে না। ভারতবর্ষের ১৬০ কোটি মানুষের জনসমুদ্রে হারিয়ে গিয়েছে তারা। টাপুরদের মোবাইলে পিক পিক করে মেসেজ ঢোকার শব্দ হলো। ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপে আসা মেসেজটা দেখে টাপুরদের মুখে আলো জ্বলে উঠল। জিজ্ঞাসা করলাম, কার মেসেজ টাপুরদি? আলোকের মেসেজ। মেসেজে চোখ রেখে বলল টাপুরদি, লিপিটার ছবি তুলে ওকে কাল রাতেই পাঠিয়েছিলাম। ও একজন প্রফেসরকে দিয়ে বাংলায় অনুবাদ করে পাঠিয়েছে। দলিলের লেখা অনুবাদ করলে মোটামুটি এই দাঁড়ায়, এতর দ্বারা পূর্ণিয়া জেলার মনসবদার মহারাজ শ্রী মোহনলাল ঈশ্বরের নামে শপথ করিয়া স্বীকার করিতেছি যে বাঙ্গালার নবাব সিরাজউদ্দৌলার ঔরসজাত ও আলিয়া বেগম তথা হীরা বেগমের গর্ভজাত পুত্র এই খঞ্জর ও বাঙ্গালার সিংহাসনের উত্তরাধিকারী। তিনি পুনরায় পিতৃভূমিতে ফিরিয়া আসিয়া সিংহাসন পুনরুদ্ধার করিবেন। এই আশায় নবাব আলীবর্দী খায়ের নামাঙ্কিত খঞ্জর ও এই দলিল শ্রীমৎ ঘনশ্যাম আচার্যর নিকট গোপনে গচ্ছিত রহিল। ইহার দ্বারা সঠিক সময় উপস্থিত হইলে নবাবপুত্র নিজ বংশমর্যাদা সম্বন্ধে অবগত হইবেন এবং অধিকার বুঝিয়া লইবেন। নবাব আলীবর্দী খাঁয়ের এই খঞ্জর একদিন আবার বিশ্বাসঘাতক ও ফিরিঙ্গিদের শনিতে রাঙিবে। সুবিনয়বাবুর বারান্দায় বসে চা খেতে খেতে গল্প করছিলাম আমরা। ভোর হয়ে এসেছে। পূবের আকাশে নতুন দিনের সূর্য লাল আভা ছড়িয়ে দিচ্ছে। আজ আমরা ফিরে যাব কলকাতায়। অর্জুনদাও হায়দ্রাবাদে ফিরবে। আবার অফিস, আবার নিয়মে বাঁধা জীবন। টাপুরদি আগেই জানিয়েছিল এই কেসে কোনো ফিজ নেবে না। মৃন্ময়ী দেবী বারান্দায় এসে আমাদের সামনে দাঁড়ালেন, বললেন, সত্যি তোমার মতো মেয়ে আমি কখনো দেখিনি। আজ চলে যাবে জানি, আটকাবো না তোমাদের, কিন্তু একটা ছোট্ট উপহার দিতে চাই, না করো না কিন্তু। বলে একটা খুব সুন্দর কারুকাজ করা রূপোর পঞ্চপ্রদীপ রাখলেন টেবিলের ওপর। বললেন, এটা আমাদের বংশের এয়ারলুম, ঘনশ্যাম আচার্যের সম্পত্তি। এটা তুমি নিলে আমি খুব খুশি হব। নেবে তো? টাপুরদি জিনিসটা হাতে নিয়ে হেসে বলল, নিশ্চয়। মুর্শিদাবাদে এসে এমন ইতিহাস সঙ্গে নিয়ে ফিরব, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। নিশ্চয় নেব। থ্যাংক ইউ সো মাচ। আজ আপনারা শুনলেন লেখিকা সমজা দাসের কলমে টাপুরদি ও মিতুল সিরিজের গল্প পাঁচালীর ধাঁধা। ধন্যবাদ জানাই লেখিকা সমজা দাসকে আমাদের পাশে থাকার জন্য। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল।